আজকাল তরুর দিন কাটে শুধু আকাশ দেখে। বৃহদাকার দোতলা বাড়িটির যে রুমটাই তরু থাকে, সেই রুমের দক্ষিণ দিকে বিশাল এক খোলা জানালা আছে। বিছানায় শুয়ে সেই জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে তরু। এই আকাশের কত রূপ যে আছে, কখনো সেখানে রাশি রাশি নীল, আবার কখনো নীলের মধ্যে ছোট বড় রূপালী মেঘ, কখনো রৌদ্রের খরতাপ, আবার কখনো কালো মেঘ ঘনিয়ে আসা রুমঝুম বৃষ্টি। সময় চলতে থাকে তার নিজস্ব নিয়মে, শুধু তরু থেমে থাকে স্থির অবিচল। তখন তরু থেমে থাকতেই ভালো লাগে, অথচ আজ থেকে 2 মাস আগে তরু নিজেও ছিল সময়ের মতো গতিশীল। নীল আকাশে উড়ে বেড়ানো মুক্ত বিহঙ্গ দেখতে দেখতে তরুর মনে হচ্ছিল, ইস, ও নিজেও যদি পাখি হতো, তাহলে অন্তত এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো না। দরজায় নক করার শব্দ পেয়ে উঠে বসলো তরু। মামার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে ওপাশ থেকে। তরু মা, দরজা খোল। তরু যন্ত্রচালিত পুতুলের মতো গিয়ে দরজা খুলল। তরুর মামা আসগর খান ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, জোহরের নামাজ আদায় করেছিস? 2 মাস কম সময় নয়। 2 মাস আগে সেই ইনসিডেন্টের পর এত মানুষের নোংরা অশ্লীল কথা তরু শুনেছে যে এটাই ও নিজের ভবিতব্য বলে ধরে নিয়েছিল, এবং একই সাথে আরও একটা সিদ্ধান্ত নিয়েছিল তরু। আজীবন যেহেতু এই কথাগুলো ওর শুনেই যেতে হবে, তাই আর ওই ঘটনার সম্পর্কিত কোনো কিছু মনে করে কাঁদবে না তরু। কিন্তু নিজের সেই সংযমটা কেন জানে ধরে রাখতে পারছে না একদমইও। এই যে এইমাত্র মামা একটুখানি স্নেহের পরশ বোলালেন মাথায়, তাতেই ভেতরে দুঃখ কষ্টগুলো সব কান্না হয়ে বেরিয়ে আসতে চাইছে। তরু সেই কান্না আটকানোর প্রাণপণ চেষ্টা করে বলল, হ্যাঁ মামা। তাহলে খেতে আয়। খেতে যাওয়া মানে আরেক দফা অপমান, সেটা তরু জানে। খাবার কম, মামির কথা বেশি শুনেই পেট ভরে যাবে। তারপরেও না গিয়ে উপায় নেই। পেটের ক্ষুধার কাছে লজ্জা, ঘৃণা, ক্রোধ, দুঃখসহ পৃথিবীর সকল অনুভূতি হেরে যায়। তরুকে বলা মামির কুৎসিত কথাগুলো থেকে বাঁচানোর জন্য প্রথম কয়েকদিন মামা কিংবা মামাতো বোন তানি ওর খাবারটা রুমেই দিয়ে যেত। কিন্তু সেটা নিয়ে মামি একদিন এমন অশান্তি করলো যে তরু বাধ্য হয়ে বলল তার খাবার রুমে দিয়ে যাওয়ার প্রয়োজন নেই। গুটি গুটি পায়ে ডাইনিং রুমে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল তরু। তারপর সামনের দিকে তাকিয়ে চরম অপ্রস্তুত হয়ে পড়ল। প্রত্যেকদিন খাওয়ার সময় মামা আসগর খান, মামি লাভলি বেগম আর মামাতো বোন তানি থাকে, কিন্তু আজ আরও একজন আগন্তুক বসে আছেন চেয়ারে। বয়সে মামির চেয়েও কিছুটা বড় হবেন বোধহয়। কিছু কিছু সময় তরুর 6th সেন্স খুব ভালো কাজ করে। যেমন এই লোকটার কথাই ধরা যাক না, কেন জানি মনে হচ্ছে এই লোকটা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে, এবং সেই উদ্দেশ্যটা তরুর সম্পর্কিত। তরুর ভাবনা বেশি দূর এগোতে পারল না, তার আগে মামির নাটকী এবং তাচ্ছিল্যের স্বর শোনা গেল। নবাব চা দিয়ে এসেছেন, শেষ পর্যন্ত রান্না বান্না করে সব গুছিয়ে টেবিলে এনে রেখেছি, এখন নির্লজ্জের মতো খেতে বসে গেছেন। তরু অসহায় দৃষ্টিতে মামার দিকে তাকালো। এমন না যে তরু রান্না বান্না পারে না। ইন্টারমিডিয়েট পড়াকালীন বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর গত 6টা বছর তরুকে অনেক বেশি পরিণত করে তুলেছে। এই বাসায় আসার পর তরু নিজেই সেধে গিয়েছিল রান্না করতে, কিন্তু মামির কথার তোড়ে টিকতে না পেরে আবার বের হয়ে গিয়েছিল রান্নাঘর থেকে। মামি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সেদিন কোনো নষ্টা মেয়ে মানুষকে তিনি তার রান্নাঘরে ঢুকতে দেবেন না। আসগর আলী চোখের ইশারায় তরুকে বোঝালেন মামির কথা কানে না তুলে চুপচাপ খেতে। তরু নিজেও জানে যে মামার কিছু করার নেই। মামা ওর পক্ষ নিয়ে কিছু বলতে গেলে ঝামেলা বাড়বে বই কমবে না। ওর সাপোর্টে যদি মামা একটা শব্দ উচ্চারণ করেন, তাহলে তার অনুপস্থিতিতে মামি তরুর উপরে 1000 গুণ বেশি অত্যাচার করবেন। তরু মামির কথার প্রত্যুত্তরে কিছু না বলে চুপচাপ খেয়ে চলে যেতে চাইল, কিন্তু লাভলি বেগম আজ আটঘাট বেঁধেই বসেছেন। তারপর 2 মাসের বেশি সময় তো পার হয়ে গেল, আর কতদিন মামার ঘাড়ে বসে বসে খাবে? সদ্য মুখে তোলা ভাতের লোকমাটি গলার কাছে গিয়ে আটকে গেল তরুর। শেষ পর্যন্ত খাওয়া নিয়েও খোঁটা শুনতে হলো। অনেক বছর আগে একবার কি একটা কারণে খাবার খেতে বসে কাঁদছিল তরু। সেদিন বাবা বলেছিল ভাতের মধ্যে চোখের পানি ফেলতে নেই। বাবার সব কথাই তরুর কাছে ছিল বেদবাক্যের মতো। আজও চোখের উল্টো পিঠ দিয়ে বারবার চোখের জল মুছতে লাগলো তরু। কিছুতেই অশ্রুবিন্দুগুলো খাবারে পড়তে দেবে নাও, কিন্তু একসময় আর সামলাতে পারল না তরু নিজেকে। সামনে ভাতের প্লেট, চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে ভাতের উপর। বুকের ভেতরে দলা পাকানো কষ্ট দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে ভেতরটা। এই কষ্টের কথা কি কখনো কাউকে মুখে বলে বোঝানো যায়? আসগর খান প্রতিবাদ করলেন এবার। আমার বোনের মেয়ে আমার কাছে থাকছে, আমার টাকায় খাচ্ছে, তাতে তোমার তো কোনো অসুবিধা হওয়ার কথা না। লাভলি বেগম স্বামীর সাথে তর্কে গেলেন না, তার বদলে তরুর দিকে তাকিয়ে আবার বললেন, এই মেয়ে, তুমি কথার উত্তর দিচ্ছ না কেন?
এমনভাবে মাথা নিচু করে বসে আছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না, অথচ তলে তলে তো ঠিকই নিজের কাজ চালিয়েছো। তোমার সেই কাজ কারবারের নমুনা এখন সবার মোবাইলে মোবাইলে ঘুরছে। না জানি কত ছেলে ছোকরার সাথে শুয়েছো, বেশ্যা কোথাকার। আসগর খান গর্জে উঠলেন, নির্ঝরের মা, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি বাইরের লোকের সামনে মেয়েটাকে এভাবে অপমান করতে পারো না। আসগর খান তার মুখোমুখি বসা লোকটার দিকে আরেকবার তাকালেন। একজন পুরুষে আরেকজন পুরুষের দৃষ্টিভঙ্গি না বোঝার মতো বোকা তিনি নন। লোকটার লোলুপ দৃষ্টি যে তরুর উপরেই ঘুরছে সেটা চোখ এড়ালো না তার। নেহাত স্ত্রীর নিমন্ত্রিত বলে নিজেকে সংযত করে রেখেছেন। এতক্ষণে অন্য কেউ হলে মার একটাও মাটিতে পড়তে দিতেন না তিনি। এই তুমি থামো তো, আমাকে বলতে দাও। এই মেয়ে শোনো, মান সম্মান তোমার না থাকলেও আমাদের আছে। অনেক হয়েছে তোমার নাটক, নিজের ব্যবস্থা এবার নিজেই করে নাও। রাগটা এতদিন যেটুকু ছিল এখন তো তাও নেই। নাগর একটা না একটা জুটিয়ে ফেলতেই পারবা, আর তা যদি না পারো তাহলে শরীরটা তো আছেই, সেটা বিক্রি করে খেতে পারবে। কিন্তু আমার ঘরে তো একটা মেয়ে আছে, সে তোমার মতো এমন চোখ ধাঁধানো সুন্দরী নয় যে যে কোনো ছেলেকে পটিয়ে ফেলবে। ভদ্র স্থলভাবে তাকে আমার বিয়ে দিতে হবে। তোমার মতো নষ্ট মেয়ে ঘরে থাকলে শেষে আমার মেয়েটার কপালটাও পুড়বে। তরুর মনে হচ্ছিল কান দুটোতে কেউ গলিত গরম সীসা ঢেলে দিচ্ছে। একটা ছবি তার এতই ক্ষমতা যে একজন কুমারী মেয়েকে বেশ্যা বানিয়ে দিতে পারে। এত ঘৃণ্য নোংরা কথা শুনতে হবে একদিন, সেটা কি কস্মিনকালেও কল্পনা করেছিল তরু? প্লেটে রাখা তরুর হাতটা কাঁপছিল থরথর করে। চোখের সামনে কেমন একটা গুমট কালে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। তানি জানে মায়ের সামনে ওর প্রতিবাদ ধোপে টিকবে না, তবুও বলল, প্লিজ আম্মু, এবার থামো। আমার বিয়েটা পরেও দেওয়া যাবে। তরু আপাকে ভাতটা অন্তত খেতে দাও। তোমার যন্ত্রণায় সকালের নাস্তাটাও করা হয়নি তার। তাছাড়া বাইরের একজন গেস্ট আছে এখানে, তার সামনে অন্তত অপমানটা করো না। তানির কথা শেষ হওয়ার সাথে সাথেই সপাটে মেয়ের গালে চড় বসালেন লাভলি বেগম। আরেকবার গর্জে উঠল তার গলা, দিন দিন অসভ্য হয়ে চলেছিস। মায়ের মুখে মুখে তর্ক করা এসব শিখিয়েছিস কোথায়? অবশ্য তোকেই বা কি জিজ্ঞাসা করছি। এইসব বাজারের মেয়ে ঘরে থাকলে ঘরের মেয়েরা তো নষ্টই হবে। প্রতিবাদ তানি করলেও দোষগুলো আবার তরুর উপরেই চাপানো হলো। এই মেয়ে, কান খুলে শুনে রাখো, তোমার মতো নোংরা মেয়েকে ঘরে রেখে আমি আমার ঘর অপবিত্র করতে পারবো না। যতটুকু দূর সম্ভব এই বাড়ি থেকে বিদায় হবে তুমি। আসগর খান অবাক কণ্ঠে বললেন, স্বার্থপরের মতো কথা বলছো কেন নির্ঝরের মা? একা একটা মেয়ে কোথায় যাবে? সে ব্যবস্থা আমি করে ফেলছি। পাশে বসা সেই বয়স্ক লোকটাকে ইঙ্গিত করে বললেন লাভলি বেগম, এই যে দেখছো, আমার দুঃসম্পর্কের ভাই গ্রাম থেকে এসেছে। ওনার বউ মারা গেছে কয়েক বছর আগে, এখন আবার বিয়ে করতে চাইছেন। তোমার সব নষ্টামি এবং কুকুরদের সব শুনেও তিনি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, নেহাত ভালো মানুষ বলে। আজকের মধ্যে ওনার সাথে তোমার বিয়ে হবে। যদি ভালোই ভালোই রাজি হয়ে যাও তাহলে তো ভালোই, নইলে কাল সকালের মধ্যে তুমি এই বাড়ি ছাড়বে। কোথায় যাবে না যাবে সেটা আমার দেখার বিষয় না। প্রয়োজনে কোনো বেশ্যা পাড়ায় গিয়ে ওঠো। পুরো কক্ষে বজ্রপাত হলো যেন। তরু অবাক বিস্ময়ে তাকালো সামনে বসা লোকটার দিকে। বয়স 50-এর কম হবে না, বরং আরো বেশি হতে পারে। হাইটেও তরুর চেয়ে কয়েক ইঞ্চি শর্ট, মাথার পেছনে কয়গাছি চুল ছাড়া আর পুরোটাই টাক। বিশাল এক ভুঁড়ি পেটের সাথে, ঠোঁটের দুপাশে কেমন সাদাটে ঘা হয়ে আছে। শারীরিক বিদঘুটে অবস্থাকে ছাপিয়ে গেছে লোকটার দৃষ্টি। তরুর দিকে লোকটা তাকাচ্ছে অত্যন্ত কুৎসিত বিকৃত ভঙ্গিতে। এই লোকটার সাথে আর বেশি কিছু ভাবা সম্ভব ছিল না তরুর পক্ষে। প্রচন্ড লজ্জায় অপমানে তরুর মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো। তরু হুট করে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। শরীরটা কি ভীষণ কাঁপছিল তখন। তানি খাওয়া মাঝপথে রেখে অপ্রকৃতস্থ তরুর দিকে তাকিয়ে এসে কোনো রকমে আগলে ধরল ওকে। আসগর খান নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে লোকটির দিকে এগিয়ে গেলেন। তারপর তার কলার ধরে টেনে দাঁড় করালেন। লোকটি হতভম্ব হয়ে গেল হঠাৎ এমন আচরণে। আসগর আলী রাগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তখন। স্কাউন্ড্রেল, আমার বাড়ির মেয়ের দিকে বাজে নজরে তাকানো সাহস কি করে হয় তোর? আসগর খানের রাগ দেখেও কোনো ভাবান্তর হলো না লোকটার, বরং মুখে এক বিদঘুটে হাসি ফুটিয়ে তুলে সে বলল, আমি জামা কাপড়ের উপর থেকে তাকাইছি বইলা এত রাগ? সারা দুনিয়ার মানুষ তো জামা কাপড় ছাড়াই সব দেখতেছে।
আমি অবশ্য দেখছি সেই ছবিখান, সেই রূপ দেইকা পাগল হয়েছি বইলাই তো বিয়া করতে আসলাম। আসগর খান আর সহ্য করতে পারলেন না নোংরা কথাগুলো। গায়ের সমস্ত জ্বর দিয়ে পরপর কয়েকটা ঘুষি দিলেন, তারপর হিড় হিড় করে টানতে থাকলো বাসার বাইরে বের করে দেওয়ার জন্য। ঠিক তখনই দরজার সামনে থেকে ভরাট পুরুষালী কণ্ঠস্বর শোনা গেল। কি হচ্ছে এখানে? লাভলি বেগম বিস্ময়কর দৃষ্টিতে দরজার দিকে তাকালেন। তুই? তরুকে ধরে রাখা অবস্থাতেই তানিয়া স্পিটা আওয়াজ করলো। প্রথমে গলার স্বর শুনে তরু ভেবেছিল ও বোধহয় ভুল শুনছে, কিন্তু তানির মুখে ভাইয়া ডাক শুনে নিশ্চিত হলো যে সত্যি এসেছে সে। মনে মনে আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করলো তরু। এটাই বুঝি বাকি ছিল শুধু। শেষ পর্যন্ত এই মানুষটার সামনেও অপমানিত হতে হবে তাহলে? মনে মনে আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করলো তরু। এটাই বুঝি বাকি ছিল শুধু। আসগর খান ছেলের দিকে এক পলক তাকিয়ে নিজের কাজে লেগে গেলেন আবার। স্ত্রীর সেই দুঃসম্পর্কে ভাইকে একেবারে ঘাট ধাক্কা দিয়ে বাসার বাইরে বের করে মুখের উপর দরজা লাগিয়ে দিলেন। লাভলি বেগম ব্যস্ত পায়ে ছেলের দিকে এগিয়ে গেলেন। সুদূর প্যারিস থেকে কোনো রকম খবর দেওয়া ছাড়া এরকম হুট করে তার ছেলে নির্ঝর এসে হাজির হয়েছে, এটা যেন বিশ্বাসই হতে চাইছিল না তার। তরু একবারের জন্য তাকালো না নির্ঝরের দিকে। এই চোখে চোখ রাখার বিন্দুমাত্র সাহসও অবশিষ্ট নেই আজর। গুনে গুনে 5 বছর পর তার সাথে আজ আবার দেখা। শুধু এই দিনটার জন্য তরু যে কত শত অপেক্ষার প্রহর গুনেছে তা বোধহয় হিসেব করে শেষ করা যাবে না। অথচ আজ এমন একটা সময় এসে সামনে এসে দাঁড়িয়েছে যখন তরু নিজেই রিক্ত শূন্য। না, এই অভিশপ্ত নোংরা জীবন নিয়ে কিছুতেই নির্ঝরের মুখোমুখি হওয়া যাবে না। নির্ঝর এখনও মায়ের সাথে কথা বলতে ব্যস্ত। তরু এই সুযোগে তানির হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো, যত দ্রুত সম্ভব নির্ঝরের চোখের আড়াল হওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত নির্ঝরের চোখ এড়ানো গেল না। ভরাট পুরুষালী স্বর প্রস্তুত করলো। কেমন আছো তরু? তরু চমকে উঠল। দিনের পর দিন খাওয়া দাওয়ায় অনিয়মের দুর্বলতা, পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব, মামির নোংরা কথার অপমান এবং আজ এরকম একটা সময়ে নির্ঝরের মুখোমুখি হওয়া, সব মিলিয়ে নিজেকে স্বাভাবিক রাখা আর সম্ভব হলো না তরুর পক্ষে। আচমকা চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো, হাত পা অবশ হয়ে আসলো। হঠাৎ জ্ঞান হারিয়ে চেতনাহীন তরু এলিয়ে পড়ল তানির গায়ের উপরে। তানি বাবা বলে ডেকে উঠল। ততক্ষণে নির্ঝর এগিয়ে এসে আগলে নিয়েছে তরুকে। শরীর নিস্তেজ হয়ে গেলেও মস্তিষ্ক তখনও সজাগ ছিল তরুর। আসগর খান, তানি, নির্ঝর সবার কথাই অস্পষ্ট কানে আসছিল ওর, কিন্তু সব ছাপিয়ে তরুর হৃদয়ে অন্য একটা শব্দ আলোড়ন তুলে যাচ্ছিল। সেটা হলো শখের পুরুষটির হৃদয়ের কম্পন। নির্ঝরের বুকের সাথে ওর মাথাটা লেপটে ছিল বলে খুব জোরালোভাবে শব্দটা শুনেছিল তরু। নির্ঝর ওকে কোল থেকে বিছানায় শুয়ে দিল ঠিকই, কিন্তু তরুর উপর থেকে সরে গেল না। নির্নিমেষ পলকহীন দেখতে থাকলো তরুকে। আসগর খান তানিকে তাড়া দিলেন। শালাকে ডেকে নিয়ে আয় তো। তানি ছুটল পাশের বাড়িতে। প্রতিবেশী আজমল সাহেবের পুত্রবধূ শায়লা একজন ডাক্তার, তাকে জরুরি ভিত্তিতে ডেকে আনা হলো। তরু তার দুর্বল চোখ দুটো খুলে দেখলো সবগুলো উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে তার দিকে। শায়লা নর্মাল চেক আপের পর বলল, প্রেশার একেবারেই লো, শরীরও বেশ দুর্বল, রক্ত শূন্যতা আছে। এই রোগ মেডিসিনের খুব একটা সারবে না, বেশি বেশি খেতে হবে এবং স্ট্রেস ফ্রি থাকতে হবে। শায়লা চলে গেল। লাভলি বেগম দরজার কাছেই দাঁড়ানো ছিলেন। নির্ঝর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ের দিকে। আজকে খাবার রুমে তরুর প্রতি মায়ের ব্যবহার, অকথ্য নোংরা সম্বোধন সবই নিজের কানে শুনেছে নির্ঝর। অন্য কেউ মা সম্পর্কে এগুলো বললে জীবনেও বিশ্বাস করতো না। মমতাময়ী মা যে সকাল সন্ধ্যা ফোন করে আদরে গলায় কথা বলতেন নির্ঝরের সাথে, আজকে তার এই রূপ কিছুতেও মেনে নিতে পারছে না। শায়লা চলে যাবার পর লাভলি বেগম তরুর রুমের দরজায় দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন, সব নাটক, নবাবজাদি ইচ্ছে করে এসব করেছে। আমার ছেলেটাকে বশ করার জন্যই এই নষ্টা মা। হঠাৎ নির্ঝরের সাথে চোখাচোখি হওয়ায় থতমত হয়ে কথা শেষ না করেই থেমে গেলেন লাভলি বেগম। নির্ঝরের কান আবারও ঝাঁঝা করে উঠল তরুর প্রতি মায়ের করা নোংরা সম্বোধনে। চল শক্ত হলো। তরু চোখ খুলে তাকানোর পর নিশ্চিন্ত হয়ে উঠে দাঁড়ালেন আসগর খান। দরজায় দাঁড়ানো লাভলি বেগমের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বললেন, রুমে চলো, কথা আছে তোমার সাথে। তানি বুদ্ধিমতী মেয়ে। অসুস্থ তরুকে রেখে বাবার এভাবে চলে যাওয়ার কারণ সেও বুঝলো, তাই তো সেও চলে যাওয়ার জন্য তরুর পাশে থেকে উঠে দাঁড়ালো। তরু তানির হাতটা ধরে ফেললো। তানি এক পলক তরুর মুখের দিকে তাকিয়ে হাসি মুখে নিজের হাত ছাড়িয়ে নিল। যাওয়ার আগে দরজাটা লক করে দিয়ে যেতে ভুলল না। বন্ধ কক্ষে এখন শুধু দুটো মানুষ। নির্ঝর দৃষ্টি তখন তরুর দিকে আর বিছানায় শুয়ে থাকা তরুর চোখ দুটো সিলিং ফ্যানের দিকে। দুপুরের নিস্তব্ধ নীরবতা ভেদ করে তরুর কর্ণগহ্বরে আবারও আঘাত হানল সেই বহু প্রতীক্ষিত গলার আওয়াজ। আমি কি দেখতে এতটাই খারাপ হয়ে গেছি যে একবার আমার চোখের দিকে তাকাচ্ছ পর্যন্ত না?
তরুর বুকের ভেতরটা হু হু করে উঠল নির্ঝরের কথা শুনে। তথাপিও তাকালো না নির্ঝরের দিকে। তার বদলে এতক্ষণ সিলিংয়ের স্থির থাকা চোখ দুটো বন্ধ করে ফেলল। জীবনে এমন একটা পরিস্থিতি যে কখন আসবে তরু ভাবেনি। এতগুলো বছর তার জন্য অপেক্ষার প্রহর গুনেছে তরু, অথচ এখন সে সামনে এসে দাঁড়ানোর পর তার মুখোমুখি না হতে পারার যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে ওকে। নির্ঝর এগিয়ে এলো এবার, তরুর হাত ধরে ওকে টেনে তুলে বিছানায় বসালো। পাশাপাশি বসে তরুর একটা হাত নিজের হাতের মুঠোয় টেনে নিল। তরু নিচের দিকে তাকিয়ে বিছানায় রোবটের মতো বসে থাকলো শুধু। তোমার নির্ঝর এসে গেছে তরু। যে দাবানলে জ্বলছো তুমি তার নেভাতে বেহিসাবে বৃষ্টি হয়ে এসেছে নির্ঝর। তোমার চোখে নিচে গাঢ় কালচে দাগ বলে দিচ্ছে অনেকগুলো রাত নির্ঘুম কেটেছে তোমার। এখন থেকে নির্ঝর তার বুক পেতে দেবে, জানো? সেই বুকে মাথা রেখে তুমি আরাম করে ঘুমাতে পারো। আজ থেকে তোমার দহনের দিন শেষ তরু। তরু হৃদয় দিয়ে অনুভব করছিল নির্ঝরের মুখনিসৃত প্রত্যেকটি শব্দ। অন্য সময় হলে এই কথাগুলো তরুর হৃদয়ে প্রশান্তি এনে দিত, অথচ এখন তার হৃদয়ের যন্ত্রণা বাড়াচ্ছে। তরুর ভেতরটা হাহাকার করে উঠল। সত্যি কি এত সুখ তরুর কপালে আছে? নির্ঝর কি জানে বিগত দিনগুলোতে তরুর সাথে ঠিক কি হয়েছে? তরুর বলা কথাগুলো কান্নার মতো শোনালো। তোমার সহধর্মিণী হওয়ার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি নির্ঝর। তুমি জানো না আমার সাথে। আমি সব জানি তরু, আর সব জেনে শুনেই বলছি তুমি আগে যেমন আমার যোগ্য ছিলে এখনো ঠিক তেমনই আছো। সব জানো তুমি? সব জেনেও কেন আমার সাথে নিজেকে জড়াতে চাইছো? আমি তো জাহান্নামের আগুনে জ্বলছি রোজ। তুমি কেন নিজের লাইফটাকে হেল করে দিতে চাইছো? তরু, আমার তরু, হেল কোনটাকে বলছো তুমি? তুমি আমার জন্য এক টুকরো স্বর্গ, পবিত্র একটা ফুল তুমি, যাতে পঙ্কিলতার সামান্য ছোঁয়াটুকু লাগেনি কখনো। আমি পবিত্র? তাহলে আমার নিজেকে এত অছুত কেন লাগে? মনে হয় সারা গায়ে নোংরা লেগে আছে। এই যে কাপড় দিয়ে সারা শরীর ঢেকে রেখেছি, তারপরেও নিজেকে বেআব্রু মনে হয়। নিজের শরীর থেকে নিজেই আজকাল পচার দুর্গন্ধ পাই আমি। মনে হয় হাজার হাজার শুঁয়োপোকা কিলবিল করছে সারা গায়ে। জানো নির্ঝর, আজকাল আমি চোখ বন্ধ করতে পারি না, তাহলে অনেকগুলো লোলুপ দৃষ্টি ভেসে ওঠে চোখের পাতায়। অন্ধকার ফুঁড়ে অগণিত নোংরা হাতে এগিয়ে এসে ক্ষত বিক্ষত করতে চায় শরীরটাকে। আমার দম বন্ধ হয়ে আসে নির্ঝর। তরু কথা শেষ করে পাগলের মতো দুহাতে নিজের চুল খামছে ধরল। সদা হাস্যোজ্জ্বল মেয়েটির এমন বিধ্বস্ত ভগ্নদশা দেখে নির্ঝরের বুকের ভেতরটাও ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। ইস, নিজের সবটুকু ক্ষমতা দিয়েও যদি তরুর জীবনে সেই বিষাক্ত কালো অধ্যায়টা মুছে দেওয়া যেত। নির্ঝর আবারও আগলে নিল তরুকে। আমি তোমাকে কথা দিলাম তরু, আজকের পর থেকে তুমি যাতে নিশ্চিন্তে চোখ বন্ধ করে ঘুমাতে পারো তার সব ব্যবস্থা আমি করব। এরপর থেকে কখনো কোনো নোংরা হাত তোমার দিকে আসবে না, তার বদলে শুধু একজোড়া হাত পবিত্র ভালোবাসার আহ্বান নিয়ে আসবে তোমার দিকে। তরু মুখ তুলে নির্ঝরের চোখের দিকে তাকালো। সেই চোখ জোড়া এখনো সেই 5 বছর আগের মতোই ভালোবাসায় টইটুম্বুর হয়ে আছে। সেই চোখের গভীরতায় এখনো টুপ করে ডুবে যেতে ইচ্ছে করে তরুর। কিন্তু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ, ওরা কি আদৌ দেবে তরুকে একটা সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে বেঁচে থাকতে? গত 2 মাসে নিজের কাছের মানুষগুলোর এত ভয়ঙ্কর রূপ দেখেছে তরু যে আজকাল ওর স্বপ্ন দেখতেও ভয় হয়। তাছাড়া নির্ঝরের সাথে নিজেকে জড়ানো মানে নির্ঝরের স্বাভাবিক জীবনটাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। না, কিছুতেই নিজের সাথে নির্ঝরকে জড়াতে দেবে না তরু। এতে নির্ঝর সাময়িক কষ্ট পেলেও আদতে ওর ভালোই হবে। একটা নিষ্কলঙ্ক সুন্দর মেয়েকে বিয়ে করে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবে। নির্ঝরের পাশে অন্য কোনো মেয়েকে কল্পনা করতেও তরুর দম বন্ধ হয়ে আসলো। কিন্তু তবুও নিজের সিদ্ধান্তে অটল থাকলো। নির্ঝর বলল, অনেক হয়েছে, না খেয়ে খেয়ে কি হাল করেছো নিজের। এখন আমি তোমার খাবার নিয়ে আসছি, আমার সামনে তুমি পুরোটা খাবার শেষ করবা, তারপর রেস্ট করবা। সে পুরনো শাসনের সুর কণ্ঠে। এতগুলো বছর তরু এই আদুরে শাসন মিস করেছে ভীষণভাবে। তরু নিচু স্বরে বলল, খেতে ইচ্ছে করছে না এখন। তরু, আমি কিন্তু একটা লম্বা জার্নি করে এসেছি। দুপুরে বাসায় খাবো বলে বাইরে কিচ্ছু খাইনি পর্যন্ত। এখন যদি তুমি না খাও আমারও খাওয়া হবে না। এতক্ষণে তরুর টনক নড়ল। সত্যি তো, নির্ঝরের চোখে মুখে ক্লান্তির ছাপ। নাছরবান্দা নির্ঝরকে তরু চেনে, খুব ভালোভাবেই চেনে। একবার যখন বলেছে তরুকে না খাইয়ে ছাড়বে না কিছুতেই, তরু বলল, আচ্ছা খাবো। গুড গার্ল, আমি এক্ষুনি আসছি। নির্ঝর তানিকে দিয়ে তরুর জন্য খাবার নিয়ে এলো। তানি খাবার দিয়ে চলে গেল। নির্ঝর বসে থাকলো পুরোটা সময়। তরুর ভাতের শেষ লোকমা মুখে তোলা পর্যন্ত তাকিয়ে থাকলো তরুর দিকে। তারপর তরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এবার ঘুমিয়ে পড়ো তরু। তরু আবারও নির্ঝরের কথা মেনে নিল।
এবং সত্যিই কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেল ঘুমের দেশে। সেবার তরুর জন্মদিনে বিশাল আয়োজন করা হলো। ওর বয়স তখন 3। অফ হোয়াইট ফ্রক পরে ছোট্ট পা ফেলে তরু যখন অতিথিদের মধ্যে হেঁটে বেড়াচ্ছিল তখন সবাই মুগ্ধ চোখে দেখছিল মিষ্টি আদুরে বাচ্চাটাকে। 8 বছর বয়সী নির্ঝর সেই জন্মদিনের প্রোগ্রামে সবার সামনে জানিয়েছিল সে বড় হয়ে তরুকে বিয়ে করবে। সবার মধ্যে এক দফা হাসির রোল বয়ে গেল সেদিন নির্ঝরের কথা শুনে। ব্যাস সেই থেকেই শুরু। তরুর বাবা ইয়াসির রহমান ছিলেন প্রচণ্ড রসিক মানুষ। সেদিনের পর থেকে নির্ঝরের মুখোমুখি হলেই একগাল হেসে বলতেন, আমার জামাই বাবাজি কেমন আছে? 8 বছরের একটা বাচ্চা ছেলে, বিয়ের মানে ততটা ভালোভাবে না বুঝলেও বড় হওয়ার সাথে সাথে ম্যাচিউরিটি বাড়তে লাগলো নির্ঝরের। একসময় লজ্জা লাগতে শুরু করলো ফুফার মুখে জামাই ডাক শুনে। ইয়াসির রহমান অবশ্য উপভোগ করতেন ব্যাপারটা। নির্ঝর তরুদের বাসায় গেলে তিনি শুরু করে দিতেন, কই গেল তরুর মা? জামাই এসেছে, আজকে জম্পেশ একটা খাওয়ার আয়োজন করো দেখি। এই তরু, কই গেলি? জামাইয়ের জন্য শরবত নিয়ে আয়। নির্ঝর লজ্জাবনত মুখে বসে থাকে তখন। তবে সেই তরুর জন্মদিনের সন্ধ্যা থেকে যে ভালো লাগার বীজ নিজের অজান্তেই বপন করেছিল হৃদয়ে, সময়ের সাথে সাথে তা ক্রমশ ডালপালা ছড়িয়ে ভালোবাসায় রূপ নিচ্ছিল। তরুর দিক থেকেও অনুভূতি ছিল একই রকম। নির্ঝরের আর চোখে তাকানোতেই কোথা থেকে যে লজ্জারা এসে চাপড়ে ধরত তরুকে, সেটাও নিজে জানে না। না, আর 5টা সম্পর্ক যেভাবে গড়ে ওঠে সেরকম কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না নির্ঝর আর তরুর মধ্যে। রোমান্টিকতায় মাখামাখি কোনো কথোপকথনও ছিল না। প্রত্যেকবার দেখা হলে দুজনের মধ্যে কনভারসেশন ছিল প্রায় একই রকম। কি অবস্থা তরু, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়াশোনা কেমন চলছে? ভালো। আর বাকি সব খাওয়া দাওয়া ঘুম ঠিকঠাক হয় তো? হ্যাঁ হয়। হঠাৎ এই প্রশ্ন? না, শুকিয়ে গেছে কিছুটা, তাই মনে হলো দিনরাত কারো কথা ভেবে ভেবে হয়তো খাওয়া ঘুম হচ্ছে না ঠিক মতো। কথাগুলো বলতে বলতে দুষ্টু হাসি ফুটে থাকতো নির্ঝরের মুখে। তরু তখন লজ্জায় হাঁসফাঁস করত। সে কি, লজ্জা পাচ্ছ নাকি? তার মানে আমার অনুমানই ঠিক। তাকে এসে যার কথা ভেবে শুকিয়ে আঙুর থেকে একেবারে কিশমিশ হয়ে যাচ্ছ। শুনলাম তোমার বাবা নাকি কাকে একটা মেয়ে জামাই বলে ডাকে, সেই নাকি? লজ্জায় নির্ঝরের সামনে আর দাঁড়ানোর জো থাকতো না তরুর। এক ভো দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা দিত। নির্ঝর পেছন থেকে শব্দ করে হেসে উঠত। মাঝে মাঝে তরুর মা মানে ফুফু এসে কান টেনে ধরত। বাদর ছেলে, আমার শান্তশিষ্ট মেয়েটার সাথে সবসময় খালি ফাজলামো। নির্ঝর তখন ভারিক্কি স্বরে বলতো, দাও যত পারো কান বলা দাও, বিয়ের পরে এই সবকিছু শোধ তুলবো তোমার মেয়ের উপর। ফুফু হেসে ফেলতেন। নির্ঝর তার কাজ চালিয়ে যেত। দেখা হলেও নানান কথা বলে লজ্জায় ফেলত তরুকে। সেবার নানা বাড়িতে দাওয়াত পড়ল নির্ঝরদের। আসগর খানের একটা মাত্র বোন তরুর মা। তরুদের দাওয়াত করা হলো সেদিন। তরু তখন ক্লাস 10-এ পড়ে। সেবার প্রথম ওকে শাড়িতে দেখল নির্ঝর। বয়সের তুলনায় কি পরিণতই না লাগছিল সেদিন তরুকে। নির্ঝর সেদিন সুযোগ করে তরুকে একা ডেকেছিল। তরুর প্রতি মুগ্ধতা উত্তরোত্তর বেড়েই চলছিল ওর। কিন্তু সেদিন প্রথমবার নিজের মুগ্ধতার কথা মুখ ফুটে প্রকাশ করেছিল সেদিন। একদম তরুর কাছাকাছি গিয়ে লাজুক মুখশ্রীর দিকে তাকিয়ে বলেছিল, তোমাকে একেবারে বাটারস্কচ আইসক্রিমের মতো লাগছে। তরু অবাক হয়ে তাকিয়েছিল নির্ঝরের কথা শুনে। সৌন্দর্য বর্ণনার জন্য চাঁদ তারা ফুলের মতো এত সুন্দর সুন্দর উপমা থাকতে শেষ পর্যন্ত কি না বাটারস্কচ আইসক্রিম? মনে জাগা প্রশ্নটার উত্তরও সেদিনও পেয়ে গিয়েছিল তরু। খাওয়ার টেবিলে বসে নির্ঝর নানাকে বলল, নানা যান, কাউকে পাঠিয়ে বাজার থেকে আমার জন্য বাটারস্কচ আইসক্রিম আনিয়ে দিন। সে না হয় দিলাম, তা হঠাৎ তোমার আইসক্রিম খেতে ইচ্ছে হলো যে? কারণ বাটারস্কচ আইসক্রিম আমার সবচেয়ে প্রিয়, দেখলেই শুধু খেতে ইচ্ছে করে। সারা রাস্তায় দেখতে দেখতে এসেছি, এখন না খেতে পেলে মরেই যাব। নির্ঝরের কথা শুনে তরু খাওয়ার মধ্যেই বিষম খেল। সবাই ব্যস্ত হয়ে পড়ল তরুকে নিয়ে। কিছুক্ষণ পর স্বাভাবিক হলেও খাওয়ার সময়টুকুতে তরু একবারের জন্যও আর চোখ তুলে তাকালো না কারো দিকে। তবে নির্ঝর দেখতে থাকলো লজ্জায় চুপসে যাওয়া মুখটা। বছর পার হতে লাগলো। একসময় অবশেষে এলো সেই দিন। বিবিএ কমপ্লিট করার পরে পোস্ট গ্রাজুয়েশনের জন্য দেশের বাইরে বেশ ভালো একটা সুযোগ পেল নির্ঝর। নির্ঝরের ফ্লাইটের টিকিট কনফার্ম করে সেদিনই ছেলেকে নিয়ে বোনের বাসায় উপস্থিত হলেন আসগর খান। ইয়াসির রহমানের কাছে প্রস্তাব রাখলেন, ইয়াসির, তুমি আমার ছেলেটাকে ইয়ার্কির ছলে হলেও জামাই বলে ডাকো। তোমার এই ঠাট্টাটাকে আমি বাস্তবে রূপ দিতে চাই। তরুকে আমায় দেবে?
ইয়াসির রহমান সহজভাবে বললেন তার কথাগুলো। ভাইয়া, নির্ঝরের বিদেশে যাওয়ার কথা শুনে ঠিক এই প্রস্তাবটাই আমি আপনার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু মেয়ের বাবা হয়ে সেদে যেন কেমন একটা লাগছিল। আপনি তো সবই জানেন, নিজের মায়ের পেটের ভাই বোনেরাও আজকাল শত্রুতা করছে। আল্লাহ না করুক আমার কিছু হয়ে গেলে তরু আর ওর মায়ের জীবনটাও দুর্বিষহ করে তুলবে ওরা। আমি জানি তরুর জন্য পৃথিবীতে সবচেয়ে নিরাপদ যদি কোনো জায়গা থাকে সেটা হলো আপনার বাড়ি। আপনার বাড়ির বউ আপনি যখন ইচ্ছে নিয়ে যাবেন। তুমি আমাকে খুব নিশ্চিন্ত করলে ইয়াসির। এখন তাহলে কথাটা পাকা হয়ে থাকলো। তরুর তো 18 হয়নি, এদিকে নির্ঝরেরও সময় প্রয়োজন পড়াশোনার পাট চুকিয়ে চাকরি বাকরি করতে। নির্ঝর বিদেশ থেকে ফিরুক, তাহলে তারপর না হয় বিয়ের কাজটা সেরে ফেলা যাবে। সেদিন তরুদের বাসা থেকে বের হয়ে কৃতজ্ঞতায় বাবার হাত ধরে প্রায় কেঁদে ফেলেছিল নির্ঝর। তারপর দেখতে দেখতে বিদায়ের দিনও ঘনিয়ে এলো। দেশ ছাড়া 2 দিন আগে হুট করে একদিন তরুদের বাড়িতে হাজির হলো নির্ঝর। ফুফুর হাত ধরে বলল, তোমার মেয়ের সাথে কিছুক্ষণ কথা বলতে চাই, অনুমতি দিবা প্লিজ? ফুফু কয়েক সেকেন্ড নির্ঝরের চোখের দিকে তাকিয়ে থেকে জোরে ডেকে উঠেছিলেন তরুকে। তরু, নির্জনকে নিয়ে একবার ছাদে যা তো। সেদিন নির্ঝরের মুখোমুখি দাঁড়িয়ে তরুর নাক টেনে টেনে কাঁদছিল। সেই কান্না দেখে কেন জানি নির্ঝরের একটুও খারাপ লাগলো না, বরং তরুও যে ওর মায়ে গভীরভাবে জড়িয়ে গেছে সেটা ভেবে নির্ঝরের তনুমন পুলকিত হয়েছিল। সেদিন তরুর হাত দুটো নিজের হাতের মধ্যে আগলে নিয়ে নির্ঝর একটা অনুরোধ করেছিল। তরু, আজ থেকে ভাইয়া বলে না ডেকে আমাকে নির্ঝর বলে ডাকবা, ঠিক আছে? প্লিজ চলে যাওয়ার আগে আমার এই অনুরোধটুকু রাখো। তরু মিনমিন করে বলেছিল, কিন্তু কেউ শুনলে কি ভাববে? কারো সামনে রাখতে হবে না, শুধু যখন একা থাকবে তখনই দেখো না হয়। আমি কল করব রোজ তোমার মুখ থেকে নিজের নাম শুনতে। নির্ঝর দেশ ছেড়ে চলে যাওয়ার 4 মাসের মাথায় তার কাছে খবর গেল ফুফা এবং ফুফু রোড অ্যাক্সিডেন্ট করেছে, দুজনেই স্পট ডেড। নির্ঝরের বিশ্বাস করতে কষ্ট হলো খবরটা। আগের দিন রাতেও ফুফা ফোন করেছিলেন। সেই হাসি খুশি কণ্ঠস্বর নির্ঝরের কানে বাজছিল অনবরত। একদিনের ব্যবধানে একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, সেটা কিছুতেই বিশ্বাস হতে চাইছিল না। এরপর থেকে তরুর কাছে ফোন করলে শুধু কাঁদত। সেই 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে শুধু সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারত না নির্ঝর। পড়াশোনার পাট চুকিয়ে ওখানে একটা জব জয়েন করলো নির্ঝর। ওর মাথায় তখন চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব এস্টাবলিশড হয়ে তরুকে বিয়ে করতে হবে। কাজের চাপে তরুর সাথে যোগাযোগও কিছুটা কমে এসেছিল। তরুর বাবা মা মারা যাওয়ার পর নির্ঝর এবং আসগর খান দুজনেই চেয়েছিলেন তরু যাতে মামার বাসায় শিফট করে, কিন্তু ওকে কিছুতেই রাজি করানো যায়নি। লাভলি বেগম শুরু থেকেই তেমন পছন্দ ছিল না তরুকে, সেটা তরু বুঝত। এমনকি নির্ঝরের সাথে তরুর বিয়ের সিদ্ধান্তেও খুব একটা খুশি ছিলেন না তিনি। মন থেকে না চাইলেও আসগর খানের জেদের কাছে হার মানতে হয়েছিল তাকে। সবচেয়ে বড় কথা, নির্ঝর নিজেই যেখানে তরুকে পছন্দ করে সেখানে তার গায়ে গুই যে ধোপে টিকবে না সেটাও বুঝেছিলেন লাভলি বেগম। সর্বোপরি তরু সবকিছু বিবেচনা করে আসগর খানের বাড়িতে শিফট হওয়ার প্রস্তাব নাকচ করেছিল। বিয়ের আগে সেখানে উঠলে মামি যে সেটা খুব একটা ভালোভাবে নেবেন না সেটা বুঝেছিল তরু। আসগর খানও আর জোর করেননি। বাবা মা ছাড়া একটা মেয়ের একা একা বাড়িতে থাকাটাও সেফ নয়, তাই নিজে দায়িত্ব নিয়ে একটা মহিলা হোস্টেলে উঠিয়ে দিয়েছিলেন তরুকে। তারপর তরুর 5টা বছর কেটেছে সেখানেই। ফাইন্যান্সিয়াল দিক থেকে ক্রাইসিস তরুর কখনোই ছিল না। ইয়াসির রহমান যথেষ্ট সম্পত্তি এবং টাকা পয়সা রেখে গিয়েছিলেন মেয়ের জন্য। তবুও আসগর খান নিজের মতো করে তরুর পাশে থাকতেন সবভাবে। নির্ঝরও ফোনের ওপাশ থেকে যতটুকু সম্ভব তরুকে ভরসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করত। দেখতে দেখতে তরুর গ্র্যাজুয়েশন হয়ে গেল। সবকিছু ঠিকঠাক থাকলে বছরের শেষের দিকে দেশে ফিরেই তরু আর নির্ঝরের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে সব ওলটপালট হয়ে গেল। গত 2 মাস আগে সেই অন্ধকার দিনটা যেদিন তরুর জীবনে এলো, সেদিন সকালে নির্ঝরের কথা হয়েছিল ওর সাথে, সেই শেষ। তারপর 1000বার ট্রাই করেও তরুর সাথে যোগাযোগ করা যায়নি। একদিন পরে নির্ঝরের নানাবাড়ির দিকের এক কাজিন সর্বপ্রথম তরুর ছবিটা পাঠালো নির্ঝরের ইনবক্সে। সম্পূর্ণ নগ্ন অচেতন তরু চোখ বন্ধ করে পড়ে আছে বিছানায়। নির্ঝরের মাথাটা ঝিমঝিম করে উঠল ছবিটা দেখে। সেই কাজিন জানালো তরুর ছবিটা নাকি ভাইরাল হয়ে গেছে সবখানে। নির্ঝর পাগলের মতো ট্রাই করতে থাকলো তরুর ফোনে, কিন্তু সেটা সুইচ অফ বলে যাচ্ছিল বারবার। শেষে আসগর খানের কাছে ফোন করলো। নিজের শক্ত মনের বাবা, যাকে কঠিনতম পরিস্থিতিতেও কখনো সামান্য নরম হতে দেখেনি, সেও শব্দ করে কাঁদলো ছেলের সাথে। নির্ঝর নিজের মাথা ঠান্ডা রেখে প্রশ্ন করলো বাবাকে, বিস্তারিত জানতে চাইল। আসগর খান কিছুই বললেন না, তার বদলে তানের কাছে ফোন ধরিয়ে দিলেন। তানের থেকেই জানা গেল সব। তরুর ডিপার্টমেন্টের সেকেন্ড গার্ল আশা, ভার্সিটিতে তরুর সবচেয়ে কাছের বান্ধবী। ফার্স্ট ইয়ার থেকেই
তরু ওর ডিপার্টমেন্টে ফার্স্ট পজিশনে ছিল। সেকেন্ড ইয়ারের শুরুতে আশা মানে সেকেন্ড যে হয়েছিল সে সেধে এসে বন্ধুত্ব করলো ওর সাথে। তরু সরল মনে ওর প্রত্যেকটা নোট শেয়ার করতো আশার সাথে, কিন্তু ফাইনাল ইয়ারে গিয়েও যখন তরুই ফার্স্ট হলো তখন তরুর সাথে ঝামেলাটা শুরু করেছিল আশা। তরু নাকি ইচ্ছে করে ওকে উল্টাপাল্টা নোট দিয়েছিল। রেজাল্টের দিন যা নয় তাই বলে তরুকে দোষারোপ করলো। এরপর সপ্তাহখানিক যোগাযোগ রাখলো না। তারপর ফোন করে একদিন তরুকে এদের বাসায় নিমন্ত্রণ করলো। বলল সরি বলতে চাই তরুকে। তরু শুধু বিশ্বাস করেই দেখা করতে গিয়েছিল আশার সাথে, আর সেখানেই ভুলটা করেছিল তরু। ওদের বাসায় যাওয়ার পর খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সেই জঘন্য কাজটা করেছিল আশা। তরুকে যে কোনোভাবে উপরে উঠতে না দেওয়াটাই আশার উদ্দেশ্য ছিল। নির্ঝর দাঁতে দাঁত চেপে শুনছিল কথাগুলো। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এরকম কেউ করতে পারে সেটা কল্পনাও করতে পারছিল না। তা নিয়েও কাঁদছিল কথাগুলো বলতে বলতে। আশার বাড়িতে পরের দিন সকালে যখন তরুর ঘুম ভেঙেছিল তখন তরু জানতো না যে ওর সাথে ঠিক কী হয়েছে। গল্প করতে করতে কিভাবে ঘুমিয়ে গেল এই প্রশ্নের উত্তর মেলাতে পারেনি তরু। আশার থেকে বিদায় নিয়ে হোস্টেলে ফিরে চমকে গেল তরু। সবাই ওর দিকে তাকাচ্ছে, কেউ আবার মুখ টিপে হাসছে। রুমমেটরাও কেউ কথা বলছিল না ওর সাথে। শেষে তরু বাধ্য হয়ে প্রশ্ন করলো ওরা এমন কেন করছে। এক রুমমেট তরুর নগ্ন ছবিটা বের করে ওর সামনে ধরলো। প্রথমে তরু বিশ্বাস হলো না যে এটা সত্যি ওর সাথে হচ্ছে। ছবিটা প্রথম দেওয়া হয়েছে একটা ছেলের আইডি থেকে, যে দাবি করেছে তরুর সাথে সে রাত কাটিয়েছে, কিন্তু সেই আইডি পরে আর খুঁজে পাওয়া গেল না। আশা পুরো ব্যাপারটা এমনভাবে সাজিয়েছিল যাতে ও নিজেও নিরাপদ থাকতে পারে। সবাই এটাই বিশ্বাস করে নিল যে তরু কোনো ছেলের শয্যাসঙ্গী হয়েছিল যে ছবিটা ভাইরাল করে দিয়েছিল। তরু দিকবিদি জ্ঞান শূন্য হয়ে আশাকে কল করতে নিতেই আননোন নাম্বার থেকে টেক্সট এসেছিল ওর ফোনে। কেমন লাগছে তরু? শুধু আমি আর তুমি জানি যে কোনো ছেলে ঘটিত ব্যাপার ছিল না এটা। কোনো পুরুষের স্পর্শ গায়ে না লেগেও এখন তুমি একটা নষ্ট ক্যারেক্টারলেস মেয়ে হয়ে গেলে। শুধু একটা ছবি কত কিছু বদলে দিতে পারে, তাই না? আসগর খানের কাছে তরুর হোস্টেল থেকে ফোন এসেছিল সেদিন সকালে। হোস্টেলের সব মেয়েরা নালিশ জানিয়েছে কর্তৃপক্ষের কাছে। তরুকে ওখানে রাখলে তারা কেউ থাকবে না। আসগর খান তৎক্ষণাৎ গিয়ে তরুকে নিয়ে এসেছিলেন, কিন্তু আসগর খান তরুকে নিয়ে বাসায় ঢুকতে চাইলে বাধা দিলেন লাভলি বেগম। কিছুতেই তরুকে তিনি ঘরে ঢুকতে দিবেন না। আসগর খান অবশ্য স্ত্রীর কথা কানে তোলেননি। আসগর খানের সাথে ঘরে ঢোকার পরে তরুকে অকথ্য নোংরা ভাষায় গালাগালি দিতে থাকলেন লাভলি বেগম। নির্ঝর স্তব্ধ হয়ে শুনে যাচ্ছিল তানির কথাগুলো। ওর দু চোখের কার্নিশ বেয়েও তখন অশ্রুধারা নেমেছে। তানি সেদিন বলেছিল, ভাইয়া তুই জলদি আয়, দুদিন এই তরু আপা যেভাবে ভেঙে পড়েছে আর কিছুদিন এভাবে থাকলে হয়তো মরেই যাবে। নির্ঝর মনের মধ্যে প্রবল অস্থিরতা চেপে বলেছিল, তানি, শুধু 2টা মাস তরুর দিকে খেয়াল রাখিস প্লিজ। আমি চাইলেও 2 মাসের আগে দেশে ফিরতে পারবো না। এখন আব্বুকে ফোনটা দে। আসগর সাহেবের মনের মধ্যেও সেদিন খসখস করে যাচ্ছিল। সব জেনে নির্ঝর তরুকে রিজেক্ট করবে না তো। নিজের মনের অস্থিরতা চেপে তিনি সেদিন নির্ঝরকে বলেছিলেন, সবই তো শুনলি তানির কাছে। সব জানার পর তোর যদি মনে হয় তরু এখন আর তোর উপযুক্ত নেই, তাহলে আগে ভাগেই জানিয়ে দিস আমাকে। সবাই ওকে ছাড়তে পারলেও আমি তো পারবো না। আমার কলিজার টুকরো বোনটা রেখে যাওয়া একমাত্র আমানত তরু। নির্ঝর অস্থির হয়ে উত্তর দিয়েছিল, তুমি পাগল হয়েছ আব্বু? এরকম একটা কারণে আমি তরুকে ছেড়ে দেব? তোমার কি মনে হয় তোমার ছেলে একটা অমানুষ? আব্বু, আমার কাছে যে তরু কি সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার তরুকে শুধু 2টা মাস কষ্ট করে দেখে রেখো, তারপর আমি যা করার ব্যবস্থা করব। বাবা ছেলে দুজনেই কাঁদছিল তখন। সেই ঘটনার পরে গত 2 মাসে নির্ঝর হাজারবার চেষ্টা করেছে তরুর সাথে কথা বলার, কিন্তু তরু রাজি হয়নি। মাঝে মাঝে তানি কল কানেক্ট করে তরুর সাথে গল্প করত। তানি 10 কথা বললে তরু একটা জবাব দিত। সে 1 লাইন শোনার জন্যই নির্ঝর তৃষ্ণার্তের মতো অপেক্ষা করত। নির্ঝর বুঝেছিল তরু তার জীবনের কঠিনতম দিনগুলো পার করছে, কিন্তু সেটা যে ঠিক কতটা যন্ত্রণাদায়ক সেটা নির্ঝর বুঝেছিল ওদের বাসায় পা রেখেই। বসার ঘরে পা রাখতে মায়ের কর্কশ ধ্বনি কানে এসেছিল। তরুকে করা মায়ের সেই জঘন্য সম্বোধন, নোংরা অপমান সবই ওর কানে এসেছিল। নির্ঝর অবাক হয়ে দেখছিল একটা আধা বুড়ো লোকের সাথে তার তরুকে বিয়ে দেওয়ার জন্য মা কেমন মরিয়া হয়ে উঠেছিল। নির্ঝরের তখনও বিশ্বাস হচ্ছিল না যে এটা সত্যি ওর মা। কোনো মা কি সত্যি এতটা নিচু মানসিকতার হতে পারে? তরুকে ঘুম পাড়িয়ে নিজের রুমে এসে অতীতের স্মৃতিচারণ করতে করতে অস্থিরভাবে পায়চারি করল নির্ঝর। খুব একটা বেশি ছুটি নেই হাতে। 3 মাস চলে যাবে দেখতে দেখতে। তার আগে কিছু একটা করতে হবে। 92 কেজি ওজনের শরীর নিয়ে এমনিতে লাভলি বেগমের জীবনের সমস্যার অন্ত নেই। এর মধ্যে নির্ঝরটা দেশে ফিরে চিন্তারও বাড়িয়ে দিয়েছে। অতিরিক্ত টেনশন লাভলি বেগম একদমই নিতে পারেন না। তাতে তার প্রেশার বেড়ে যায়, পালপিটেশন হয়, হাত পা কাঁপতে থাকে।
ছেলেটাও আসার আর সময় পেল না। মনটা ছেলের জন্য পুড়তো বলে গত 5 বছর অন্তত হাজারবার তিনি ছেলেকে বলেছেন কয়েকদিনের জন্য হলেও দেশে আসতে। প্রত্যেকবারই নির্ঝর সেটা নাকচ করেছে। চাকরির প্রেশার, ফাইন্যান্সিয়াল স্টেবল না হয়ে সে কিছুতেই দেশে ফিরবে না। এখন ঠিকই হাজির হয়ে গেছে। নিশ্চয়ই ওই নষ্টা মেয়েটার কীর্তিকলাপ জেনেই ফিরেছে নির্ঝর। ইন্টারনেটের যুগ এখন, নির্ঝরের জানাটা অস্বাভাবিক কিছু নয়। আর সেখানেই লাভলি বেগমের ভয়। কি চলছে ছেলের মনে কে জানে। স্বামী তো ছেলের সাথে বোনের মেয়েকে ঘুচিয়ে দেওয়ার জন্য একদম মুখে আছে। দুপুরের ব্যাপারটাই ধরা যাক না। তরু রুম থেকে কেমন জোর করে টেনে রুমে নিয়ে এলো, তারপর টাল বাহানো শুরু করলো। শরীর নাকি হুট করে অসুস্থ লাগছে। শেষে মাথা ম্যাসেজ করে দিতে হলো, হাত পা টিপতে হলো। এভাবেই পুরোটা বিকেল আটকে রাখলো। এসব যে ভান সেটা বুঝতে অসুবিধা হলো না লাভলি বেগমের। একবার তো ইচ্ছে করছিল স্বামীর গলা টিপে ধরতে। লাভলি বেগম মনে মনে কঠিন সংকল্প করলেন, কিছুতেই নির্ঝরকে তিনি তরুর কাছে ঘেঁষতে দেবেন না। স্বামীর হাত থেকে ছাড়া পেয়ে তিনি ছুটে গেলেন ছেলের রুমে। নির্ঝর তখন লাগেজের জিনিসপত্র গুছিয়ে রাখছে। লাভলি বেগম এগিয়ে গেলেন ছেলের কাছে। আজ কতগুলো বছর পর দেখছেন ছেলেকে। নির্ঝর তাকে দেখে বলল, কেমন আছো মা? লাভলি বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এত শুকিয়ে গেলে কিভাবে? ওখানে ঠিকভাবে খাওয়া দাওয়া করিস না? অন্য সময় হলে মায়ের এই আদরটুকু খুব করে উপভোগ করত নির্ঝর, কিন্তু আজ মায়ের সেই অন্য রূপ দেখার পরে কেন জানি কিছুই ভালো লাগছিল না ওর। তবুও মুখে হাসি টেনে বলল নির্ঝর, আমি খুব টায়ার্ড আম্মু, খেতে দাও। এক্ষুনি দিচ্ছি। লাভলি বেগম হন্তদন্ত হয়ে ছুটলেন ছেলের খাবারের আয়োজন করতে। খেতে খেতে টুকিটাকি কথোপকথন হলো মা ছেলের মধ্যে, কিন্তু লাভলি বেগমের মাথায় শুধু একটা চিন্তাই ঘুরপাক খেতে থাকলো, যে কোনোভাবে তরুকে নির্ঝরের থেকে দূরে রাখতে হবে। আর সেজন্য নিজের মতো করে চেষ্টাও শুরু করে দিলেন তিনি। রাতের খাবার সময় তরুর অনুপস্থিতির মধ্যে দিয়ে শুরু হলো লাভলি বেগমের পরিকল্পনা বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা। আসগর খান টেবিলের কাছে এসে আবার তরুর রুমের দিকে রওনা দিলেন। পেছন থেকে লাভলি বেগম প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ? তরুকে ডেকে আনি। দরকার নেই, তরুর খাবার আমি রুমে দিয়ে এসেছি। কেন? আরে তরু নিজেই তো এখানে এসে খেতে চায় না, তাই ভাবলাম ওর খাবার এখন থেকে ঘরেই দিয়ে আসবো। আসগর খান হাল ছেড়ে দিয়ে চেয়ারে বসে পড়লেন। নির্ঝর আর তানিও চুপচাপ শুনছিল মায়ের কথোপকথন। আজ দুপুরেও যে খাবার খেতে ডাইনিং রুমে এসেছে, তার রাতের খাবারটা ঘরে কেন দিয়ে আসা হয়েছে সেটা না বোঝার মতো বোকা ওরা কেউ নয়। নির্ঝরের থেকে তরুকে দূরে রাখার জন্যই যে এসব করা হচ্ছে সেটা ওরা বুঝে গেল অনায়াসেই। নির্ঝরের চোখ দুটো তরুকে দেখার জন্য তৃষ্ণার্ত হয়েছিল। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে সেই তৃষ্ণা বাড়লো আরও। পরের দিন সকালের ব্রেকফাস্ট টেবিলেও তরুর দেখা পাওয়া গেল না। নির্ঝর নাস্তা করতে করতে তাড়া দিল বাবাকে, আবু জলদি নাস্তা খাওয়া শেষ করো, দেরি হয়ে যাচ্ছে আমার। লাভলি বেগম চায়ে চুমুক দিয়ে সরু চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, কোথায় যাবি তোর আব্বুকে নিয়ে? একটু কাজ আছে আম্মু। সংক্ষেপে জবাব দিয়ে এক প্রকার এড়িয়ে গেল নির্ঝর। বাবা ছেলে দুজনেই বাসার বাইরে বের হয়ে হাত ছেড়ে বাঁচল। নির্ঝর বলল, চলো আব্বু, সামনে মোড়ের কফি শপটায় গিয়ে বসি। আসগর খান কফি শপে ঢুকে আশ করে চেয়ারে বসে বললেন, নে এবার বল কি বলবি। বাসায় তো তোর মায়ের যন্ত্রণা ঠিকভাবে কথাই বলা যায় না। বিয়েটা যত দ্রুত সম্ভব করে ফেলতে চাই আব্বু। সে তো আমিও চাই। তোর মা আবার কখন কি করে বসে? তাহলে আজ অথবা কালকের মধ্যে সেরে ফেলি। সে কি এত জলদি? সবে তো এলি, 2-1 দিন যাক না হয়। তুমি বুঝতে পারছো না আব্বু, আমার ছুটি মাত্র 3 মাসে, এর মধ্যে সব করতে হবে। আমি চাই এবার আমার সাথে তরুকে নিয়েই যেতে। এখানে থাকলেও কখনো সুস্থ স্বাভাবিক একটা জীবন পাবে না। তাই যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা সেরে ফেলতে হবে। তারপর তরুর পাসপোর্ট বানাতে দিতে হবে। লম্বা একটা প্রসেস আব্বু, এখন থেকে শুরু না করলে আমি এগোতে পারবো না। এতদিন যেটুকু মনে সংশয় ছিল তরুর প্রতি নির্ঝরের কনসার্ন দেখে আসগর খান নিশ্চিন্ত হলেন পুরোটাই। তবুও ছেলের মন বোঝার জন্য আবার প্রশ্ন করলেন, আরে নির্ঝর, তুই সত্যিই মন থেকে বিয়েটা করতে চাইছিস তো? এমন নয় তো যে আগে রাজি হয়েছিলি বলে লোক লজ্জায় এখন না বলতে পারছিস না, অথবা আমাকে মুখ ফুটে বলতে পারছিস না তাই? আব্বু, আমি তোমাকে ব্যাখ্যা করে কিছুই বলবো না, শুধু এইটুকু বলি, তুমি যদি আম্মুর মতো এই বিয়েতে অমত করতে তবুও আমি ওকে বিয়ে করতাম। আসগর খান প্রসন্ন হলেন ছেলের উত্তর শুনে। পরবর্তী আধ ঘন্টার মধ্যে দুজনে মিলে ছোটখাটো একটা প্ল্যানও করে ফেলল। আসগর খান বেশ ভালোভাবেই বুঝতে পারছিলেন লাভলি বেগম এই বিয়েটা কিছুতেই হতে দেবেন না।
যে কোনোভাবে হলেও তিনি বিয়েটা আটকে দেবেন। তাই সিদ্ধান্ত হলো পরের দিন সকালে নির্ঝর একা আগে বাসা থেকে বের হবে। তার কিছুক্ষণ পর আজগর খান কোনো একটা দরকারি কাজের কথা বলে তরুকে নিয়ে বের হবেন। তারপর কোনো কাজী অফিসে গিয়ে বিয়ের কাজটা সেরে ফেলতে হবে। পরিকল্পনা করে দুজনে বাসায় ফিরল ফুরফুরে মেজাজে। নির্ঝর সারাদিন বাসাতেই থাকলো, কারণে অকারণে বাসার মধ্যে ঘুরঘুর করলো, কিন্তু একবারের জন্য দেখা পাওয়া গেল না পরম কাঙ্ক্ষিত মানবীর। নিজেকে চার দেয়ালের মধ্যে পুরোপুরি বন্দি করে ফেলেছে সে। নির্ঝরে পুরো রাত কাটলো উৎকণ্ঠায়। আজকের রাতটা শুধু ব্যাস, কাল থেকে তরুকে সে পেয়ে যাবে বৈধভাবে। ওই সুন্দর মুখশ্রী দেখার জন্য চাতকের মতো তৃষ্ণার্ত হয়ে থাকতে হবে না আর। সকাল সকালে গোসল সেরে স্কাই ব্লু কালারের একটা পাঞ্জাবি পরে নিল লাভলি বেগম। ওকে দেখে প্রশ্ন করলো, কিরে কোথায় যাচ্ছিস? নির্ঝর হেসে উত্তর দিল, কয়েকটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো মা, আজ দুপুরে বাইরেই খাবো। নির্ঝর চলে গেল। গুনে গুনে তার ঠিক 30 মিনিট পরে তরুকে নিয়ে বের হলেন আসগর শেখ। আবারও মুখোমুখি লাভলি বেগম। বোরকা পরিহিত তরুকে দেখে তিনি একই প্রশ্ন করলেন, এ কি, তোমরা আবার কোথায় যাচ্ছ? কাজ আছে একটু, বাসায় ফিরে তোমাকে সব বলবো। তোমার কাজ থাকলে তুমি যাও, তরুকে নিয়ে টানা হেচড়া করছো কেন? কাজটা তরুরই, তাই ওরও যাওয়া দরকার। কিন্তু তরুর যে আজ কোথাও যাওয়া হবে না। কিন্তু কেন? কারণ আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই রান্না বান্না সব তরুই করবে। তরু যাও, বোরকা চেঞ্জ করে রান্নাঘরে যাও। এবার অবাক হলেন আসগর খান। তরু এক পলক মামার দিকে তাকালো, তারপর নিজের রুমে চলে গেল। আবার লাভলি বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন, নির্ঝরের বাপ, 30 বছরের সংসার জীবনে তোমাকে আমি হাড়ে হাড়ে চিনেছি। সেজন্য তোমার প্রতি আমার 2 পয়সারও বিশ্বাস নেই। দেখা যাবে আমার আড়ালে এই নষ্টা মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দেবে, আর আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে দেব না। আজ থেকে তরুর বাইরে যাওয়া বন্ধ। একান্ত প্রয়োজনে যদিও বা কখনো যেতে হয়, নির্ঝর যখন বাসায় থাকবে তখনই তুমি ওকে নিয়ে যাবে। 30 বছরের সংসার জীবনে আসগর খান স্ত্রীকে খুব ভালোভাবেই চেনেন। নিজের জেদ বজায় রাখার জন্য যা খুশি করতে পারে এই মহিলা, এর প্রমাণ বহুবার পেয়েছেন তিনি। আজ আরেকবার আসগর খান স্বীকার করতে বাধ্য হলেন লাভলি বেগমকে এত হালকাভাবে নেওয়া একেবারেই ঠিক হয়নি। বাসার বাইরে বের হয়ে একই নির্ঝরের সাথে দেখা করলেন তিনি। নির্ঝরকে প্রচণ্ড রকম হতাশ মনে হলো। অনেক ভেবেও বলল, এক কাজ করবো, কালকে তুমি তরুকে নিয়ে আগে বের হবে, এরপর মাকে ম্যানেজ করে না হয় আমি পরে বের হবো। তোরা মায়ের আদরটুকুই পেয়েছিস সবসময়, কিন্তু তার কঠিন জেদি রূপটা দেখেছি আমি। একবার যদি সে আমাদের প্ল্যান বুঝতে পারে তাহলে জীবনেও এটা হতে দেবে না। তাছাড়া একদিন না হয় কোনোভাবে ম্যানেজ করলাম। তরুকে নিয়ে তো মাঝে মধ্যেই বেরোতে হবে, ওর পাসপোর্ট ভিসা এগুলো তো ওকে ছাড়া হবে না। আমাদের নতুন কিছু ভাবতে হবে নির্ঝর। আমি নতুন কিছু ভাবার মতো অবস্থা এখন নেই আব্বু, আজ বাসায় যাই, রাতে ফ্রেশ মাইন্ডে ভাবতে বসবো আবার। নির্ঝরের অবশ্য নতুন করে কিছু ভাবার সময় পেল না। তার আগে সন্ধ্যা রাতেই খবর এলো লাভলি বেগমের ছোট বোনের হাজবেন্ড হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন। লাভলি বেগম এসে নির্ঝরকে বললেন তাকে নিয়ে রংপুরে বোনের বাসায় যেতে। আসগর খান বাধা দেওয়ার চেষ্টা করলেন একবার। নির্ঝরকে নিয়ে যাওয়ার কি দরকার, আমি যাই তোমার সাথে। একদম না, আমি নির্ঝরকে নিয়েই যাব। অগত্যা নির্ঝরকেই যেতে হলো মায়ের সাথে। সারা রাত জার্নি করে গন্তব্যে গিয়ে পৌঁছানোর পর সামনে তাকে নির্ঝর চাপা স্বরে আর্তনাদ করে উঠল। আতকে উঠলেন লাভলি বেগমও। গতকাল পুরো রাত বোধহয় বৃষ্টি ছিল এদিকে। সেই বৃষ্টিতে সারা উঠোন কাদায় মাখামাখি। তার উপর মৃত বাড়িতে লোকের আনাগোনায় সেই কর্দমাক্ত উঠোন আরও বিভৎস রূপ ধারণ করেছে। নির্ঝর বহু কষ্টে মাকে নিয়ে উঠোনের সীমানাটুকু পার হলো। সেদিন ওদের কাটলো রংপুরে। পরের দিন সকালে লাভলি বেগম ছেলেকে নিয়ে রওনা হলেন আবার, কিন্তু উঠোনে নেমেই বাঁধল বিপত্তি। অসাবধানতায় পা রাখতে গিয়ে নিজের 92 কেজি শরীর নিয়ে উঠোনে ধপাস করে পড়ে গেলেন লাভলি বেগম। নির্ঝর কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এমন দুরবস্থায় কয়েকজনের সহায়তায় কোনো রকমে ধরে এনে খাটে শোয়ালো মাকে। অসহায় কণ্ঠে বলল, আমি বললাম যে ফোনে কথা বলে শেষ করে নিই, যে হাত ধরে নিয়ে যাবো তোমাকে, তুমি আগেই নামতে গেলে কেন? লাভলি বেগম তখন উত্তর দেওয়ার মতো অবস্থা নেই। তৎক্ষণাৎ ভ্যান ডাকা হলো। মাকে নিয়ে বাসায় ফেরার বদলে হাসপাতালে ছুটতে হলো নির্ঝরকে। এক্সরে করে ডাক্তার জানালেন ইনজুরি ভালোই হয়েছে, পা ভেঙে গেছে, কোমরের দিকেও কিছুটা ফ্র্যাকচার হয়েছে। পা ব্যান্ডেজ করে ওষুধ লিখে দিলেন ডাক্তার। সাথে এও বললেন 2 মাসের জন্য নড়াচড়া একেবারে বন্ধ। বাসায় নিয়ে যাওয়া হলো লাভলি বেগমকে। নির্জন তখন পুরোপুরি হতাশ। এই অবস্থায় মাকে নিয়ে ঢাকায় কিভাবে ফিরবে সেটাই বুঝতে পারছিল না। এদিকে দিনের পর দিন চলে যাচ্ছে। এর সমাধান দিল নির্ঝরের খালাতো ভাইয়ের বউ। নির্ঝরকে সে বলল,
ভাইয়া এই অবস্থা, খালাম্মাকে ঢাকা নিয়ে গেলে জার্নিতে তার কোমরের ব্যথাটা আরো বাড়তে পারে। ডাক্তার তো তাকে জার্নি করতে বারণ করেছেন। তার চেয়ে বরং খালাম্মা এই 2 মাস এখানেই থাক। কষ্ট করে আপনারা এসে না হয় দেখে যাবেন মাঝে মাঝে। আর বাবার মৃত্যুতে মায়ের মনটাও ভালো নেই, খালাম্মা কয়েকদিন পাশে থাকলে তাও ভালো লাগবে। নির্ঝরে খালাও সায় দিল ছেলের বইয়ের কথায়। এদিকে লাভলি বেগম পড়লেন উভয় সংকটে। তার মাথায় তখন টেনশন। নির্ঝরকে একা ছাড়া মানেই তো ওই মেয়েটাকে মাখামাখি করার সুযোগ করে দেওয়া। আবার এত পথ জার্নি করে যেত, শরীর সায় দিচ্ছে না। শেষে অনেক ভেবেচিন্তে নির্ঝরের সাথে একা কথা বলতে চাইলেন তিনি। এবার আর কোনো রাগ ঢাক নাই, সরাসরি ছেলের সাথে কথা বললেন তিনি। তুই আমার গা ছুঁয়ে কথা দে বাবা, তুই ভুলেও তরুর রুমে পা রাখবি না। নির্ঝর থতমতো খেয়ে বলল, এখন এসব কথা কেন মা? কথা ঘোরাঘুরি না একদম, আমাকে কথা দে তুই আগে। আচ্ছা কথা দিলাম, তরুর রুমের আশেপাশেও যাব না। হয়েছে এবার? সত্যি তো? নির্ঝর গম্ভীর স্বরে বলল। তোমার কি মনে হয় আমি মিথ্যে সান্ত্বনা দিচ্ছি? না, তোর উপর আমার ভরসা আছে। আচ্ছা এখন এসব বাদ, এত ব্যস্ততার বাবাকে খবরটা দেয়াই হয়নি। তার কাছে একটা কল করি। আজগর খান ছেলের কাছে ফোনে সব শুনে উচ্চস্বরে বললেন, আলহামদুলিল্লাহ। নির্ঝর মায়ের সামনে বহু কষ্টে হাসি চেপে রাখলো। ফোন নিয়ে কোনো ক্রমে বাইরে বের হয়ে বাবাকে বলল, এটা একদমই ঠিক না বাবা, শত হলেও সে আমার মা, তুমি এভাবে বলতে পারো না। অপাশ থেকে আজগর খানের হতাশ কণ্ঠস্বর শোনা গেল। তোর শুনতে অত খারাপ লাগছে, কিন্তু আমিও অতিষ্ঠ হয়ে গিয়েছি। তরুর ইস্যুটা না হয় বাদ দিলাম, গত 30 বছরের সংসার জীবনে তোর মা আমাকে এত যন্ত্রণা দিয়েছে সে কেবল আমি আর আল্লাহ জানে। তোরা ছোট ছিলি, তাই নিজে মানসিক অশান্তিতে ভুগলেও তোদের কখনো সেটা বুঝতে দেয়নি। আজ তুই আমাকে ভুল বুঝছিস বলে বাধ্য হয়ে বললাম। এখন তুই আর বসে থাকিস না, জলদি রওনা হয়ে যা। এখানে এলে তোর আর তরুর বিয়েটা দিয়ে আমি রংপুরে তোর মাকে দেখতে যাব। নির্ঝর বুঝলো বাবার উৎকণ্ঠা, মুখে চাই বলুক। স্ত্রীর শারীরিক যন্ত্রণার কথা ভেবে আজগর খানেরও খারাপ লাগছিল খুব। বদমেজাজি রাগী জেদি যেন স্ত্রীকে তিনি ভালোবেসেছেন মন থেকে। দুপুরের খাবার খেয়ে রওনা হয়ে গেল নির্ঝর। লম্বা জার্নি করে বাসায় পৌঁছালো মধ্যরাতে। বাসার দরজা খুলে দিল তানি। নির্ঝর বাসার ভেতরে ঢুকে বলল, আব্বু কই? তোমার জন্য অপেক্ষা করে এইমাত্র ঘুমিয়েছে। মায়ের কি অবস্থা? খুব বেশি ফ্র্যাকচার হয়েছে? বোনের পাংশুটে মুখের দিকে তাকিয়ে অভয় দেওয়ার জন্য নির্ঝর বলল, চিন্তার কিছু নেই, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ফ্রেশ হয়ে আসছি, টেবিলে খাবার দে। উত্তরে অপেক্ষা না করে রুমে চলে গেল নির্ঝর। তানি গিয়ে নক করলো তরুর দরজায়। তরু আপু, দরজাটা খোলো। তানের গলার আওয়াজ পেয়ে দরজা খুলল তরু। মামির অ্যাক্সিডেন্টের খবর দুপুরেও পেয়েছিল তানের কাছে। দরজা খুলে প্রশ্ন করল তরু, মামির আর কোনো খোঁজ পেলি তানি? কি অবস্থা এখন? ভাইয়া ফিরেছে এইমাত্র, সে তো বললো ভালো। যাই হোক, তুমি একটু ভাইয়াকে খাবারটা সার্ভ করে দাও প্লিজ। আমার অনেক পড়া বাকি, আমি পড়তে যাচ্ছি। তরুকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার পালিয়েই গেল তানি। অগত্যা বাধ্য হয়ে তরুকে বাইরে বের হতে হলো। রান্নাঘরে খাবার গরম করতে করতে বাইরে থেকে নির্ঝরে উঁচু গলা শুনতে পেল, তানি জলদি খাবার নিয়ে আয়, খিদে পেয়েছে খুব। তরু খাবার এনে টেবিলে রেখে বলল। তানি পড়ছে। নির্ঝরের চোখে তখন খুশির ঝিলিক। তরু নির্ঝরের প্লেটে খাবার সার্ভ করে দিল। লম্বা জার্নিতেই ক্লান্ত নির্ঝরের পেট ক্ষুধায় চোচো করছিল। তবুও ভাতের প্রথম লোকমাটাও তরুর মুখের সামনে তুলে ধরল। তরু ছলছল চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো নির্ঝরের মুখের দিকে, তারপর চোখ নামিয়ে নিয়ে বলল, আমি আগেই খেয়েছি। তো আগে খেলে এখন আরেকবার খেয়ে নেওয়া যাবে না? তবুও তরু মুখ তুলল না। নির্ঝর বলল, তুমি নিশ্চিন্তে খেতে পারো তরু, বিদেশে থেকে আমি সোরিসিয়াস অথবা ছোঁয়াচে চর্মরোগ নিয়ে আসি নাই। তরু রেগে গেল হুট করে। নির্ঝর, একটুও বদলায়নি তোমার স্বভাব। যা মুখে আসে বলে যাচ্ছ শুধু। এসব উল্টাপাল্টা কথা আর কখনো। কথা শেষ না করেই থেমে গেল তরু। নির্ঝর একদৃষ্টে তাকিয়ে আছে তরুর দিকে। এরকমই তো ছিল ওদের সম্পর্কটা। রোমান্টিক কথাবার্তা কখনো হতো না বললেই চলে। নির্ঝর এরকম খোঁচা দিয়ে কথা বলতো, আর তরু রেগে আগুন হয়ে যেত। মাঝে মাঝে আবার কথার তীর দিয়ে তরুকে লজ্জায় ভোলায় ভাসিয়ে নিয়ে যেত বহুদূর। আহা, সেই খুনসুটিময় দিনগুলো কোথায় হারিয়ে গেল। নির্ঝর তরুর মুখের সামনে ধরে রাখলো ভাতের লোকমাটা। তরু এবার মুখে পুরে নিল নির্ঝরের হাতের ভাতটুকু। ওর চোখের পানি তখন দুগাল বেয়ে গড়িয়ে পড়ছে। পুরনো স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে আবার। নির্ঝর তরুকে কান্না থামাতে বলল না, মেয়েটা না হয় কাঁদুক, এবার প্রাণ খুলে। তোমার মনে আছে তরু, ফুপা এভাবে তোমাকে নিজের প্লেট থেকে ভাত খাইয়ে দিতেন,
আমি মাঝে মাঝে পাশে বসে দেখতাম আর মনে মনে ভাবতাম কবে যে আমি তোমাকে বৈধভাবে নিজের করে পাবো আর এভাবে খাইয়ে দেওয়ার অধিকার পাবো। আজ সেই ইচ্ছেটা পূরণ হলো আমার। যদিও এখনো আমাদের সম্পর্কটা বৈধতা পায়নি, তবে সেটাও খুব জলদি হয়ে যাবে ইনশাল্লাহ। কথা বলতে বলতে আরেকবার তরুর মুখের সামনে খাবার তুলে ধরলো নির্ঝর। তরু তখন হেসকি তুলে কেঁদে চলেছে। বাবা মা মারা যাওয়ার পরে অনেকটা সময় চলে গেল। কতগুলো বছর এত দরদ নিয়ে কেউ 5টা কথা বলে না, ভালোবেসে মায়া মেখে কেউ তাকায় না। কতগুলো বছর আহ্লাদ করে কেউ এক লোকমা খাবার তুলে ধরে না মুখের সামনে। জীবনের গতি তো অনেক আগেই কমে গিয়েছিল তরুর। যেদিন কলেজ থেকে ফিরে বাড়ির সামনে জোড়া লাশ দেখেছিল, তবু একটা শেষ আশা ছিল তরুর, নির্ঝর তো আছে। অশান্ত নদীতে ভেসে যেতে যেতে খড়কুটের মতো নির্ঝরকে আঁকড়ে ধরতে চেয়েছিল, কিন্তু শেষের ধাক্কাটা তরুর গতিশীল জীবন থামিয়ে দিয়েছে আজীবনের জন্য। এখন নির্ঝরকে নিজের সাথে জড়াতেও ভয় লাগে। যদি পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে একসময় বদলে যায় নির্ঝর, তার চেয়ে এখানেই সবকিছু সমাপ্তি হোক। তবে এতটুকু সান্ত্বনা থাক, নির্ঝর ওকে ভালোবাসে। তিক্ততা আসার আগে পথ ছেড়ে সরে যাওয়া ভালো। নির্ঝর খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। রুমে ফিরে যেতে যেতে তরুকে বলল, আগামীকালের জন্য রেডি থাকো তরু। তরু চোখ বড় বড় করে নির্ঝরের চলে যাওয়া দেখলো। অজানা আশঙ্কায় ওর পুরো শরীর কাঁপছে। তখন মনের মধ্যে কেমন একটা শিরশিরে হাওয়া বয়ে যাচ্ছে। তরুর এই ভালো অভ্যাসটা গড়ে উঠেছিল মায়ের কল্যাণে। রাতে যতই দেরি করে ঘুমাক না কেন, ফজরের রক্তে ঠিক ঘুম ভেঙে যায় ওর। গতকাল রাতেও নির্ঝরের ওই শেষ কথাটুকু শুনে অনেকটা রাত নির্ঘুম কেটেছে তরুর। তবু আজেন কানে আসার সাথে সাথেই ঘুম ভেঙে গেল। নামাজ আদায় করে অন্যান্য দিনের মতো আজও রবের দরবারে মোনাজাতে কান্নায় ভেঙে পড়ল। জায়নামাজ থেকে উঠে জানালার পর্দাগুলো খুলে দিল। ভোরের আলো ফুটতে শুরু করেছে কেবল। বাইরের সেই সুন্দর প্রকৃতি দেখে তরুর কেন জানি মনে হলো আজকের দিনটা অন্যান্য দিনের চেয়ে আলাদা হবে। তরুর আশঙ্কা সত্যি করে কিছুক্ষণের মধ্যে এসে হাজির হলো তানি, সাথে ছোটখাটো একটা লাগেজ। খোলার পর সবার প্রথমেই লাগেজ থেকে বেরিয়ে এলো একটা টকটকে লাল জামদানি। তরুর মনে পড়ে যায় পুরনো কথা। কথায় কথায় একদিন নির্ঝরকে বলেছিল টুকটুকে লাল জামদানি পরে বউ সাজবে সে। তানি তাড়া দিল, কই তরু আপা, জলদি মুখটা ধুয়ে আসো তো। এখন ব্রাইডাল মেকআপ শুরু না করলে দেরি হয়ে যাবে। তরুর বুকের ভেতরে আগের রাতের মতোই হাতুড়ি পেটা শুরু হলো আবার। গম্ভীর মুখেও বলল, আমি সাজবো না তানি। আমার সাথে এসব বলে লাভ নেই। বাবা আর ভাইয়ার অর্ডার আছে আমার ওপর। আমার কথা আছে মামা আর তোর ভাইয়ের সাথে। কথাবার্তা যা বলার বলে নিও। এখন আমাকে সাজাতে দাও প্লিজ। ভাইয়া বলেছে সুন্দর করে সাজাতে পারলে নগদ 3000 টাকা দেবে। আমাকে টাকাটা থেকে বঞ্চিত করো না প্লিজ। তরু তার সিদ্ধান্তে অটল। তানির হাজার প্রচেষ্টাও তাকে তার সিদ্ধান্ত থেকে তিল পরিমাণ নড়াতে পারল না। তানি হাল ছেড়ে দিল এক সময়। ও তরুর রুম থেকে বেরিয়ে যাওয়া 30 সেকেন্ডের মাথায় ঘূর্ণিঝড়ের মতো রুমে ঢুকলো নির্ঝর। তরু জানতো নির্ঝর আসবে, আর এটাও বুঝতে পেরেছিল নির্ঝরের সামনে ওর কোনো জেদি ধোপে টিকবে না। তাই একবারও চোখ তুলে সামনের দিকে তাকালো না তরু। নির্ঝর রুমে ঢোকার আওয়াজ পেয়ে মাথা নিচু করে ফেললো। ভয় হলো তরুর। একবার ওই তীক্ষ্ণ অন্তর্ভেদী চোখের দিকে তাকালে নিজেকে কন্ট্রোলে রাখা সম্ভব হবে না। নির্ঝর কতক্ষণ দম্পি করলো, আপোষে বোঝানোর চেষ্টা করলো, ইমোশনাল কথা বলে কনভিন্স করার চেষ্টা করলো, কিন্তু তরু একবারের জন্য চোখ তুলে তাকালো না। বিছানার চাদর খামচে পড়ে থাকলো। এমনকি একটা বর্ণ উচ্চারিত হলো না ওর মুখ থেকে। অবিরাম জলধারা গাল গড়িয়ে পড়ছিল ক্রমশ। নির্ঝরও যেন মরিয়া হয়ে উঠল। যে কোনোভাবে তরুকে ওর দিকে তাকাতে বাধ্য করবে। একেবারে তরুর মুখোমুখি এসে বসলো। দুহাতে রাজলায় গাল ধরে তরুর মুখটা তুলে ধরলো ওপরে। তরুর সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। নির্ঝর খুঁটিয়ে দেখলো সে মুখশ্রী। বন্ধ চোখ, নাক, ঠোঁট সবকিছু। একের পর এক হৃদয় নিংড়ানো আকুতি ঝরে পড়লো ওর কণ্ঠে। তোমার বিয়েতে রাজি হতে হবে না তরু, শুধু একবার চোখ খুলে তাকাও আমার দিকে। তরুর অন্তরের অন্তঃস্থল পর্যন্ত পৌঁছালো সে আকুলতা। চোখের পাতা তিত্তির করে কেঁপে উঠল। তবুও তরু চোখ খেলো না। নির্ঝর খেপলো ভীষণভাবে। ঠিক আছে, তাকাতে হবে না। কালই আমি ফিরে যাবো আবার, আর আসবো না এখানে। তারপর তুমি চোখ খুলে তাকিয়ে থেকো। এই যে আমার জীবনের সব সুখ শান্তি কেড়ে নিলে তুমি, এই জন্য তোমাকে আমি কখনো ক্ষমা করব না। আর এরপর যদি আমি নিজের ক্ষতি করে ফেলি, তার জন্য দায়ী থাকবে তুমি। আজ তুমি প্রমাণ করে দিলে তরু, আমি তোমার লাইফের কেউ না। আমার প্রতি তোমার ভালোবাসা ঠিক কতটুকু তাও আমি বুঝে গেলাম। তরু এবার শব্দ করে কেঁদে ফেললো, কিন্তু চোখ খুলো না। নির্ঝর হতাশ ভঙ্গিতে উঠে দাঁড়ালো। পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে বের হয়ে গেল রুম থেকে। তরুর কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল তখন। জ্ঞান হবার পর থেকে এই একজন পুরুষকে নিয়েই তো স্বপ্নের চাল বুনেছে।
মনে প্রাণে শুধু তার কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য প্রস্তুত করেছিল, অথচ আজ তাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে হচ্ছে। কষ্ট হলেও নির্ঝরের ভালোর জন্যই কাজটা করা দরকার। কি পাবে তরুকে বিয়ে করেও? শুধু সবার প্রবঞ্চনা, টিটকারি, সবাই হাসাহাসি করবে আড়ালে ওকে নিয়ে। তার চেয়ে বরং এটাই ভালো হলো। তরু ভেবেছিল বিয়েটা ঠেকাতে পেরেছে, কিন্তু ওর ধারণা ভুল প্রমাণিত করে ঘরে ঢুকলেন আসগর খান। তিনি কিছু বোঝাতে গেলেন না তরুকে, গম্ভীর স্বরে বললেন, জীবনে কখনো কিছুক্ষণে যদি তোর মনে হয় আমি তোর মামা, তোর ভালো চেয়েছি, একবারও যদি আমাকে নিজের কাছে একজন বলে ভেবে থাকিস, তাহলে আজ এই বিয়েতে তুই অমত করবি না। আমি দানিকে পাঠাচ্ছি, আর এরপরেও তুই রাজি না হলে ধরে নেব নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো যথেষ্ট বড় হয়ে গেছিস তুই। তাই এখন আর তোর মামাকে কোনো প্রয়োজন নেই তোর। আসগর খান চলে গেলেন, কিন্তু তার কথাগুলো কাজ করলো ম্যাজিকের মতো। তরু বাধ্য মেয়ের মতো মেনে নিল সব। তানি সাজিয়ে দিল ওকে, টকটকে লাল জামদানি পরে মাথায় ঘোমটা দিয়ে তানি ওকে নিয়ে আয়নার সামনে দাঁড় করালো। তরু অপলক তাকিয়ে দেখলো নিজেকে, দু চোখে আবার পানি জমতে শুরু করেছে ওর। তানি শাসালো, তরু আপা প্লিজ, এখন কোনো কান্নাকাটি নয়, মেকআপ নষ্ট হয়ে যাবে তাহলে। তানির সাথে রুমের বাইরে বের হয়ে চমকে গেল তরু। আসগর খানের সাথে বসে আছেন তরুর দাদা ইয়াজউদ্দিন তালুকদার। আসগর খান ইয়াজউদ্দিন তালুকদারকে বলছেন, হতে হলেও তরু আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের অনুমতি ছাড়াও লাইফের এত বড় সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না বলে আমার মনে হয়। চেয়েছিলাম তরুর চাচাদেরও ডাকতে, তো আপনি তো জানেনই তারা কেউ ঠিক এই বিয়েতে রাজি না, তাই আপনাকেই। আমি বুঝেছি বাবা, তাদের কাউকে ডাকার প্রয়োজনও নেই। আমি আছি, এটাই যথেষ্ট। আর তোমার প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। আমার মৃত ছেলের ইচ্ছে পূরণ করছো তুমি। এভাবে বলবেন না প্লিজ, ইয়াসিরের সাথে সাথে এটা আমারও তো ইচ্ছে ছিল। কথার মাঝখানে তরুকে দরজায় দাঁড়ানো দেখে ইয়াজউদ্দিন তালুকদার ডাকলেন, দাদু ভাই এদিকে এসো। বউ সেজে তোমাকে খুব সুন্দর লাগছে, একদম তোমার দাদির মতো। তরু এগিয়ে গিয়ে দাদার গা ঘেঁষে বসে প্রশ্ন করল, কেমন আছেন দাদাজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছে দাদু ভাই। তুমি আমার উপর অভিমান করে আছো নিশ্চয়ই? একদমই না, কেন বলুন তো? এই যে ইয়াসির সাহেবের মৃত্যুর পর থেকে ঠিকভাবে তোমার খোঁজখবর নিতে পারিনি। আসলে বুড়ো হয়ে গেছি তো। একটা বয়সের পর বেশিরভাগ বাবা মা ছেলে মেয়েদের কাছে মৃত্যুহীন হয়ে যায়। তখন আর তাদের নিজের ইচ্ছে মতো কিছু করার সুযোগ থাকে না, ছেলে মেয়েদের মর্জি মতো চলতে হয়। আমিও সেরকম একটা সময় পার করেছি। বুড়ো মানুষ বলে আজ আমার কোনো কথার সামান্য দামটুকু তাদের কাছে নেই। তাই চাইলেও অনেক সময়। আপনার কৈফিয়ত দেওয়ার দরকার নেই দাদাজান, আমি বুঝি সব। আর আপনার উপর সত্যিই আমার কোনো অভিমান নেই। তবে হ্যাঁ, আমি খুব মিস করি আপনাকে। আপনার সেই আদর স্নেহের কথা মনে পড়ে প্রচণ্ড। সে তো আমারও তোমার কথা মনে পড়ে দাদু ভাই, কিন্তু হাত পা যে বাঁধা। এই যে আজ তোমার সাথে দেখা করতে এলাম, তাও তোমার চাচাদের কাছে মিথ্যে বলে আসতে হলো। বিয়েটা হয়ে যাওয়ার পরে ওদের গিয়ে সত্যিটা বলবো। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি দাদাজান। আমার জন্য দোয়া করবেন। তোমার জন্য তো সব সময় দোয়া করি দাদু ভাই, আল্লাহ তোমাকে সব সময় ভালো রাখুক। বিয়েটা হয়ে গেল সুষ্ঠুভাবে। বিয়ে, ফটো সেশন, সর্বোপরি সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে দুপুরে খাওয়ার সময় হয়ে এলো। খাবার বাইরে থেকে অর্ডার করে আনা হয়েছিল। তানি আর তরু মিলে সেসব সার্ভ করে দিল টেবিলে। মানুষের মন বড়ই অদ্ভুত। কিছুক্ষণ আগেও বিয়েটাতে রাজি ছিল না তরু, অথচ বিয়েটা হয়ে যাওয়ার পর অনেকটা ভারমুক্ত লাগছে নিজেকে। মনে হচ্ছে আঁকড়ে ধরার জন্য শক্ত একটা খুঁটি আছে ওর। নির্ঝরের প্রতি আগ্রহ আগে থেকেই ছিল, কিন্তু সম্পর্কটা বৈধ হওয়ার পর থেকে কারণে অকারণে শুধু তাকেই দেখতে ইচ্ছে হচ্ছে। সবার প্লেটে খাবার তুলে দিতে দিতে কয়েকবার আর চোখে তাকালো নির্ঝরের দিকে। থমথমে মুখে বসে আছে সে। তরু আন্দাজ করতে পারলো সেই রাগের কারণ। কেন জানি সে রাগে মুখটা দেখতেও আজ ভালো লাগছিল ওর। নির্ঝরও পড়েছে উভয় সংকটে। শত চেষ্টা করেও রাগ ধরে রাখা যাচ্ছে না। তরুকে লাল শাড়িতে এত অপূর্ব লাগছে যে চোখ ফেরানো দেয়, কিন্তু বেশি তাকালেই রাগ নেমে যাচ্ছে তরতর করে। না, অন্তত সপ্তাহখানেক এই রাগ ধরে রাখতে হবে। তরু রাগ ভাঙাতে আসলেও গলে জল হওয়া যাবে না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তরুর দাদা চলে গেলেন। বয়স্ক মানুষ, তাই আসগর খান নিজেই গেলেন তাকে পৌঁছে দিতে। সকাল থেকে মাথায় মেন্টাল প্রেশার নিতে নিতে তরুও ক্লান্ত ছিল। নির্ঝর তরুর দাদাকে বিদায় দিয়ে এক সেকেন্ডও দাঁড়ায়নি আর সোজা নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা আটকেছে। জোরালো সেই শব্দে তানি তরু দুজনেই চমকে উঠল। তানি বলল, সেই তো বিয়েটা করতেই হলো, মাঝখান থেকে ভাইয়াকে চটিয়ে দিলে। আমার 3000 টাকা গেল মনে হয়। এখন যাও, তোমার প্রাণীর স্বামী রাগ ভাঙাও। তরু এক পলক তানির দিকে তাকালো, তারপর টেবিলের উপর থেকে একটা বাটিতে 4টা রসগোল্লা তুলে নিয়ে নির্ঝরের রুমের দিকে এগিয়ে গেল।
তরু নিঃশব্দে ভেতরে ঢুকলো। নববধূর অলংকারের মৃদু টুংটাং আওয়াজ জানিয়ে দিল তার উপস্থিতি। নির্ঝর উপর হয়ে শুয়েছিল বালিশে। তরুর উপস্থিতি টের পেলেও সে কথা বলল না। তরু খাটের পাশে বসলো, কোমল স্বরে বলল, দুপুরে ভাত খাওয়ার পরে তোমার তো মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিং হয়। আজ তো কিছু খেলে না, এখন উঠে খেয়ে নাও। নির্ঝর উঠে বসে তাকালো তরুর দিকে। তরুর সাথে সাথে চোখ নামিয়ে ফেললো। বিছানার পাশ থেকে ওয়ালেট আর মোবাইল হাতে নিল নির্ঝর। তরু বুঝলো এখন বাইরে বের হয়ে যাবেও। তরু ওর হাত টেনে ধরল। প্লিজ যেও না। নির্ঝর হাত ছাড়িয়ে নিল না, তবে তরুকে কথাগুলো শোনাতে ভুল করলো না। হঠাৎ বউয়ের মতো আমার সুবিধা অসুবিধার খেয়াল রাখা শুরু করলে যে? বিয়েটা তো তুমি মন থেকে করনি, আব্বু কিছু কথা বলে ব্ল্যাকমেল করেছে, তাই বিয়েটা করতে বাধ্য হয়েছে তুমি। নইলে আমার মতো নির্ঝরকে বিয়ে করতে তোমার বয়েই গেছে। গত 2টা মাস আমি দিন রাত ছটফট করলাম, কখন আমার তরুর কাছে ফিরবো, কখন তাকে আপন করে নিয়ে তার দুঃখগুলো মুছে দেব। অথচ ফাইনালি যখন সেই দিনটা এলো, তখন তুমি মুখ ফিরিয়ে নিলে। রিয়েলি আমি এতটাই নগণ্য তোমার কাছে, নাকি আমাকে বিশ্বাস করতে পারছিলে না? কি মনে করেছো বিয়ের করে সবার কথা শুনে আমি হীনমন্যতায় ভুগে তোমাকে ছেড়ে দেব? এত নিকৃষ্ট মনে হয় আমাকে তোমার? তুমি আসলে আমাকে চিনতেই পারোনি তরু। এটাই আমার জীবনের সবচেয়ে বড় আফসোস। এতগুলো বছরে আমি আমার তরুর বিশ্বাসটাই অর্জন করতে পারিনি। আমার এত আকুতির পরেও তোমার মনে এতটুকু মায়া জন্মায়নি তরু। এত চেষ্টা করেও তোমাকে বিয়েতে রাজি করাতে পারিনি। আমার উচিত ছিল তখনই সরে আসা, কিন্তু আমি সেটা পারিনি তরু। আসলে আমি একটা নির্লজ্জ। এত কিছুর পরেও আমি তোমাকেই চাইছি। নির্ঝর বের হয়ে গেল বাসা ছেড়ে। তরু পাগলের পোলাপের মতো একা একা বলতে থাকলো, তুমি ভুল বুঝছো আমার নির্ঝর। তোমার প্রতি আমার এতটুকু অবিশ্বাস জন্মায়নি কখনো। তোমার ভালোর জন্য পিছিয়ে আসতে চেয়েছি। তোমার বউ হব বলেই তো অপেক্ষা করেছিলাম এতগুলো বছর। তুমি আমায় যতটা চেয়েছো ঠিক ততটাই আমিও চেয়েছি তোমায়, কিন্তু পরিস্থিতিটাই এমন যে আমি চাইলেও তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারছি না। তোমার ভালোবাসি বলেই তোমার ভালো চেয়েছিলাম আমি। আফসোস, তরুর আহাজারি নির্ঝরের কান অব্দি পৌঁছালো না। নির্ঝর বাসায় ফিরল রাতে। তানি দরজা খুলে মুখ ঝামটা দিল। বাসায় কেন এসেছিস? বাইরেই থাকতি। পাশে সর তানি, ঘরে ঢুকবো। তুই এমন কিভাবে পারলি ভাইয়া? তোর আবার মেন্টাল হেলথ কোন অবস্থায় আছে তুই জানতি না সেটা? তারপরেও তার সাথে এতটা রুট কিভাবে হতে পারিস তুই? মন গড়া কতগুলো কথা বলে মেয়েটাকে হার্ট করলি। সে দুপুর থেকে না খেয়ে আছে। শিট, এখনো খাইনি তরু। কিভাবে খাবে? তুই যেসব কথা বলেছিস তারপরও কি খাবার গলা দিয়ে নামার কথা? তরু কোন রুমে? তোর রুমেই আছে। নির্ঝর হন্তদন্ত হয়ে ওর রুমে ঢুকলো। রুমে ঢুকার পর সবার আগে যে দৃশ্যপটটি ও চোখের সামনে ভেসে উঠলো সেটার স্বপ্ন নির্ঝর দেখছে বহু বছর ধরে। তার রুমে তারই বিছানায় আলুথালু হয়ে ঘুমিয়ে আছে তরু। এখনো দুপুরের সেই শাড়িটা পরনে। অবিরত কান্না তার প্রমাণ রেখে গেছে পুরো মুখ জুড়ে। চোখের কাজল লেপটে ছড়িয়ে আছে। মুখের সাজসজ্জা ম্লান হয়ে গেছে অনেকটা। নির্ঝর খাটের পাশে বসে তরুর এক পাশের গালে আলতো করে হাত রাখলো। সাথে সাথে উঠে বসলো তরু। নির্ঝর প্রশ্ন করলো, খাওনি কেন এখনো? ইচ্ছে করেনি তাই। কাটকাট জবাব পেয়ে মিয়ে গেল নির্ঝর। দুপুরের ব্যবহারের পরিপ্রেক্ষিতে অপরাধ বোধটা বাড়ছে ক্রমশ। নির্ঝর আত্মপক্ষ সমর্থনপূর্বক ব্যাখ্যা করার চেষ্টা করলো। তরু আম সরি, তখন এত রাগ উঠলো যে। বলতে গিয়েও থেমে গেল নির্ঝর। অবাক হয়ে নিজেই মনে মনে প্রশ্ন করলো নিজেকে, আশ্চর্য, রাগ না আমার কথা করার ছিল, রাগ না আমার করার কথা ছিল, আর তরু এসে সেটা ভাঙানোর কথা ছিল, তাহলে আমি উল্টো অভিমান ভাঙাচ্ছি কেন? হতভম্ব নির্ঝরের হুঁশ হলো তরুর কথায়। রাত অনেক হয়েছে, খেতে এসো। নির্ঝর তরুর পিছু পিছু খাবার রুমে গেল। বোধহয় দেজা ভু হচ্ছে। ঠিক আগের দিনের মতোই তরু খাবার সার্ভ করে দিল ওকে। শুধু একটা পরিবর্তন প্রচণ্ড রকমের চোখে লাগলো নির্ঝরের। আগের দিনে গায়ে পোশাক বলতে ছিল ঘরোয়া আট পরে সালোয়ার কামিজ, আর আজ সেখানে বিয়ের শাড়ি। তরু দক্ষ হাতে একের পর এক খাবার সার্ভ করে দিচ্ছিল। নির্ঝর মুগ্ধ হয়ে দেখছিল তা। অদ্ভুত এক প্রশান্তি বয়ে গেল নির্ঝরের তনু মনে। গতকাল এই মেয়েটির সম্পর্কে শুধুই ওর ফুফাতো বোন ছিল। ভালো লাগা থাকলে অধিকার ছিল না মেয়েটির উপর। অথচ একদিনের ব্যবধানে আজ সেই মেয়েটি ওর স্ত্রী, যার শরীরে মনে শুধুই নির্ঝরের অধিকার। আগের দিনের আরও একটি ঘটনার পুনরাবৃত্তি হলো আজ। তরুর হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে ভাতের প্রথম লোকমাটা ওর মুখের সামনে তুলে ধরল নির্ঝর। তরু ডান হাতে নির্ঝরের হাতের কবজি ধরে মুখে পুড়ে নিল ভাতটুকু এবং তারপরেই কেঁদে ফেলল। আগের দিনের কান্নায় শুধু কষ্ট থাকলেও আজকের কান্নায় কষ্টের সাথে অভিমানও মিশে আছে।
সেই কান্না দেখেই নির্ঝর তার ডিসিশন চেঞ্জ করলো। না, একদিনের রাগারাগিতে এই মেয়ে নিজের চেহারা যে হাল করেছে, এক সপ্তাহ রেগে থাকলে যে কি করবে আল্লাহ মালুম জানে। নির্ঝর ব্যাখ্যা করলো, আমি বুঝি তরু কেন তুমি বিয়েতে রাজি হতে চাচ্ছ না, সেটাও বুঝতে পারি। মিথ্যে বলবো না, দুপুরে তোমাকে ওই কথাগুলো বলার পেছনে কিছুটা অভিমান ছিল আমার, কিন্তু তার চেয়েও বহুগুণ স্ট্রং আরও একটা কারণ ছিল। আমি দেখতে চেয়েছিলাম তোমার রিয়াকশন কেমন হয়। শোনো তরু, এত নরম হয়ে চললে হবে না। যদি মনে করো তোমার উপরে কেউ মিথ্যে কিংবা ভুল অপবাদ চাপিয়ে দিচ্ছে, তাহলে তার প্রতিবাদ করো। সেটা আমি কিংবা তোমার সবচেয়ে আপনজন হলেও ছাড় দিও না। আরও কিছু কথা বলি তোমাকে, মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। আমি তোমাকে আমার সাথে প্যারিস নিয়ে যেতে চাই, তাই আমাদের এই বিয়েটার কথা আমি আপাতত কাউকেই জানাতে চাচ্ছি না, কারণ আমি আত্মীয় স্বজন জানলে কথাটা আমার মায়ের কানে পৌঁছে যাবে। এই কয়দিনে মায়ের যা রূপ দেখলাম আর বাবার থেকে যতটা জানলাম, তাতে এতটুকু বুঝি মা আমার এই উদ্দেশ্য সফল হতে না দেওয়ার জন্য সব রকম চেষ্টাই করবেন। যদিও আমি আমার লক্ষ্যে অটল, তবু চাইছি পুরো প্রসেসটা যাতে ঝামেলাহীন হয়। এরপরেও কথা আছে, যেহেতু আমরা বিবাহিত দম্পতি, তাই যে কোনো আচরণ হয়তো কখনো কারো না কারো চোখে লাগতে পারে। সেক্ষেত্রে কেউ যদি তোমার প্রতি এসব নিয়ে প্রশ্ন তোলে, তাহলে আমাদের বিয়ের কথাটা জানাতে দ্বিধা করো না একদম। শুধু এতটুকু বিশ্বাস রেখো, যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে আছি ইনশাল্লাহ। আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কথা আছে তরু, কখনো কারো কথায় প্ররোচিত হয়ে ভুল সিদ্ধান্ত নিও না। আমি জানি আগে থেকেই তুমি বিয়েটা নিয়ে একটা হীনমন্যতায় ভুগেছ। এখন কেউ হয়তো বিয়েটা সম্পর্কে জেনে গিয়ে উস্কে দিল তোমাকে, বলল যে তোমার আমাকে বিয়ে করাটা উচিত হয়নি, কিংবা তুমি বিয়ে করে আমার লাইফটা স্পয়েল করেছো। এসব কথা একদম কান দেবে না। তোমার প্রতি আমার ভালো লাগাটা বহু বছরের হলেও আমি নিশ্চিত ছিলাম না যে সত্যি সত্যি তোমাকে বৈধভাবে নিজের করে নিতে পারবো কিনা। কারণ মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত, আর যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কিন্তু দেখো, এত বাধা বিপত্তির পরেও আমি তোমাকে পেয়েছি। স্বয়ং সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই তোমাকে পেয়েছি। যেহেতু আল্লাহর ইচ্ছায় পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি আমরা, তাই আমার জন্য একমাত্র তুমিই যোগ্য। সুতরাং বাইরের কারো কথায় কান দিয়ে একদম নিজের মন দুর্বল করবে না। শুধু মনে রাখবে, তোমার নির্ঝর তোমাকে ভালোবাসে। আর সবশেষ যে কথাটা তোমাকে বলবো, কিছুদিন আগে তোমার সাথে যেটা হয়ে গেছে সেটা জাস্ট একটা দুর্ঘটনা, আর 5টা সাধারণ দুর্ঘটনার মতোই ধরে নাও এটাকে। এটা নিয়ে হীনমন্য কুণ্ঠিত হয়ে থাকার কোনো কারণ নেই। তুমি আমার কাছে আগে ঠিক যেরকম ছিলে এখনো তেমনই আছো। আর 5টা স্বাভাবিক দাম্পত্য সম্পর্কের মতোই হবে আমাদের সম্পর্কটাও। ছোট্ট একটা সংসার হবে আমাদের। তুমি তোমার সবটুকু ভালোবাসা উজাড় করে দেবে আমাকে, ঠিক তেমনি আমিও। আল্লাহ চাইলে আমাদের সংসারে একসময় নতুন অতিথিও আসবে, আমরা মেতে থাকবো তাদের নিয়ে। আর এই সব কিছু তখনই সম্ভব হবে যখন তুমি নিজেকে শক্ত রাখবে। আর তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে নির্ঝর তো তোমার পাশে আছেই। তো তরু, তুমি প্রস্তুত তো আমাদের ভবিষ্যৎটাকে রংধনুর 7 রঙে রঙিন করে তুলতে? তরু স্পষ্ট স্বরে জবাব দিল, ইনশাআল্লাহ। ভেরি গুড, দ্যাটস দ্য স্পিরিট। নাও তোমাকে খাওয়ানো শেষ, এবার আমার খাবার দাও। তরু চমকে উঠে খাবারের প্লেটের দিকে তাকালো। প্লেট খালি, তার মানে কথা বলতে বলতে নির্ঝর এতক্ষণ ওকে খাইয়ে দিচ্ছিল। আর তরু এতই মন্ত্রমুগ্ধ হয়ে ওর কথা শুনছিল যে নিজের খাওয়াটুকু অবধি টের পায়নি। তরুর মনে পড়ে গেল মায়ের কথা। আগে যখন ও খেতে চাইতো না, তখন এভাবেই মা নিজের কথার জালে আটকে নিমিষে প্লেটের ভাত শেষ করে ফেলত। তরু নির্ঝর প্লেটে আবার ভাত তুলে দিল। খাওয়ার পুরোটা সময় বসে থাকলো ওর পাশে। তারপর খাবার সব ফ্রিজে তুলে নিজের রুমের দিকে গেল। নির্ঝর ডাক দিল ওকে, ওদিকে কোথায় যাচ্ছ? আমার জামা কাপড় লাগেজ সব ওই রুমে। দুপুর থেকে এই শাড়ি পরেই আছি, এখন আর পারছি না, আমি ফ্রেশ হয়ে আসছি। নির্ঝর নিজের রুমে অপেক্ষা করছিল তরুর জন্য। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আকাঙ্ক্ষিত নারীটি যখন ওর রুমের দরজায় এসে দাঁড়ালো, তখন যেন নতুন এক তরুকে আবিষ্কার করলো নির্ঝর। কবে একবার তরুকে নিজের মনের কথা প্রকাশ করেছিল নির্ঝর। তরু, বিয়ের পরে তুমি সবসময় শাড়ি পরবে প্লিজ। তরু মনে রেখেছে সেই কথা। কচিকলা পাতা রঙের সুতি শাড়িতে ভেজা চুলে দাঁড়িয়ে আছে তরু। সদ্য গোসল সেরে আসা তরুকে লাগছিল প্রস্ফুটিত গোলাপের মতো। তরুর কোমর পর্যন্ত চুল নেই, কাঁধের কিছুটা নিচ অব্দি নেমেই থেমে গেছে, কিন্তু তাতেও কি চমৎকারভাবে মানিয়ে গেছে তরু। কিছুটা চুল সামনের দিকে এসে আছে, সেই চুলের পানিতে একপাশে ব্লাউজ ভিজে বক্ষবন্ধনীর আকৃতি এবং রং দুটোই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। নির্ঝরের বুকের ভেতর যে আগুন এতদিন তুষে চাপা পড়েছিল তা বেড়ে উঠল ক্রমশ।
ও মোহগ্রস্তের মতো এগিয়ে গেল তরুর দিকে। প্রথমে ছোট্ট করে একটা চুমু দিল তরুর কপাল বরাবর, তারপর দিক বিদিক ভুলে তরুর ঠোঁট কামড়ে ধরল। তরু চমকে গেল, সামনে নিল নিজেকে। এখানে শাড়ির আঁচল খামছে ধরল, অন্য হাত চলে গেল নির্ঝরের মাথার পেছনের দিকে চুলে। তরু সাড়া দিতে শুরু করলো সমানভাবে। সবুজ সংকেত পেয়ে নির্ঝর আরো এক ধাপ সামনে এগোলো। ওর একটা হাত আলতোভাবে ছুঁয়ে যাচ্ছিল তরুর শরীরের আনাচে কানাচে। এক ফাঁকে দরজা লক করে দিতেও ভুল করলো না নির্ঝর। তরু তখন নিজের মধ্যে নেই। কুমারী জীবনের অবসান ঘটাতে প্রথমবারে কোনো পুরুষের স্পর্শ রন্ধ্রে রন্ধ্রে উত্তেজনা আর কাঁপন তুলে দিচ্ছিল। তরুর মনে হলো ও ডুবে যাচ্ছে অতলে। পুরুষালীর শক্ত হাতের বেসামাল স্পর্শগুলো পেপাসা না কমিয়ে বরং বাড়িয়ে দিচ্ছিল। লজ্জায় বুদ্ধ হয়ে তরু চোখ বন্ধ করে ফেলল, এবং যখন চোখ খুলল তখন আবিষ্কার করলো বিছানায় শুয়ে আছে আর ওর উপরে আজ শোয়া হয়ে আছে নির্ঝর। চোখাচোখি হলো দুজনের। নির্ঝর তরুর কানের কাছে মুখ নিয়ে বলল, তরু, তুমি প্রস্তুত কি বলো তো? তরু শাড়ির আঁচলে মুখ ঢেকে ফেলল। নির্ঝর আঁচল সরিয়ে দিল। তরু দুহাতে মুখ ঢাললো আবার। নির্ঝর এবারও হাত সরিয়ে দিল টেনে। তরু চোখ বন্ধ করে থাকলো। নির্ঝর বলল, প্লিজ, চোখ খুলতে পারবো না। নির্ঝরের কথা মতো তরু চোখ খুলে তাকালো। তাকিয়ে ঘোর লেগে গেল ওর। নিঃশ্বাসের গতিবেগ বাড়ল। চাপা চিৎকার আশ্রে পড়ল দেয়ালে দেয়ালে। পুরুষালী শক্ত করতল ছুঁয়ে গেল নারীদেহের প্রত্যেকটা ভাঁজ। সিগারেট পোড়া তামাটে ঠোঁট দুটো আগ্রাসী হয়ে উঠল ভীষণভাবে। সেই ঠোঁট জোড়ার প্রবল আশ্লেষে বারংবার কেঁপে কেঁপে উঠল নরম কোমল নারীদেহ। বাইরের প্রকৃতি শান্ত। আকাশের তারাগুলো জ্বলছে মিটিমিটি। জ্যোৎস্না তার অকৃত্রিম আলো নিঃস্বার্থভাবে ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। অথচ চার দেয়ালে ঘেরা একটা ছোট্ট কক্ষে কালবৈশাখী ঝড় বয়ে গেল। দীর্ঘ এই ঝড় তার ছাপও রেখে গেল। রুমের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা শাড়ি, অন্তরীয়, ট্রাউজার, টি শার্ট, অন্তর্বাস, দুমড়ে মুচড়ে থাকা বিছানার চাদর জানান দিয়ে গেল কিছুক্ষণ আগেই এখানে আদিম বুন উন্মোদনায় মেতেছিল দুটি দেহ। তরুণ ইচ্ছারের কথা রেখেছে। সঙ্গমের পুরোটা সময়ও তাকিয়েছিল, কিন্তু পরিবেশ শান্ত হওয়ার পর যখন ইচ্ছার ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো, তখন আবার চোখ বন্ধ করলো। এরপর নির্ঝরের কথাতেও কাজ হলো না। নির্ঝর অবশ্য দমল না তাতে। বিশেষ সময়টুকুর বর্ণনা দেওয়া শুরু করলো তরুর পাশে শুয়ে। তরু লজ্জায় হাঁসফাঁস করে উঠল। নির্ঝর থামল না। একসময় তরুর পক্ষে আর শোনা সম্ভব হলো না। দুহাতে নির্ঝরের মুখ চেপে ধরে শাসালো, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? একদম চুপ করে থাকো, আর একটাও কথা বলবে না। নির্ঝর মুখের উপর থেকে হাত সরিয়ে বলল, দেখবেও না। তরু চোখ বড় করে তাকালো। খুনসুটিতে কাটলো রাত। ফজরের আজান জানান দিয়ে গেল আরেকটা দিনের শুরু হতে যাচ্ছে। তরু তাগাদা দিল, চলো আমরা আজ একসাথে নামাজ আদায় করি দুজন। গোসল সেরে পাশাপাশি জায়নামাজে দাঁড়ালো ওরা। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার পরে প্রথম সূর্যোদয়টা এলো ওদের জীবনে। ফজরের পর তরুর চোখটা লেগে এসেছিল। সেই ঘুম ভাঙল বেলা 10টায়। নির্ঝর তখনও গভীর ঘুমে। বাসায় এখন ওরা দুজন ছাড়া আছে একমাত্র তানি। আসগর সাহেব বিয়ের ব্যাপারটা মিটে যাওয়ার পরে আগের দিন দুপুরে খাবার খেয়ে রংপুর রওনা দিয়েছিলেন। লাভলি বেগমকে না দেখে আর স্থির থাকতে পারছিলেন না তিনি। যদিও তাড়া নেই, তবু এত বেলা অবধি শুয়ে থাকাটা তরুর ঠিক মনে হলো না। রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে রওনা হয়েছিল তরু, কিন্তু ডাইনিং টেবিলে সকালে নাস্তা সাজানো দেখে থেমে গেল। তানি একপাশে বসে খাচ্ছে। তরু প্রশ্ন করল, এর মধ্যে নাস্তা বানিয়ে ফেলেছিস? হ্যাঁ, ভাবলাম কাল রাতে নিশ্চয়ই তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই আজকের নাস্তাটা আমি বানালাম। মুখে দুষ্টু হাসি ঝুলিয়ে বিশেষ ভঙ্গিতে চোখ টিপে জবাব দিল তানি। তরু ঠোঁট বাঁকিয়ে বলল, ভালোই তো পেকেছিস। তানির নির্লিপ্ত উত্তর, চোখের সামনে লাভবাহিক নিয়ে ঘোরাঘুরি করলে না পেকে উপায় আছে? তরু চট করে আঁচল টেনে গলা ঢেকে নিল। তানি হেসে বলল, লাভ নেই সুন্দরী, যা দেখার তা তো দেখে ফেলেছি আমি। তরু সরু চোখে তাকিয়ে বলল, ভাই আর বোন দুইটাই হয়েছে একরকম, একেবারে বদের হাড্ডি। তরুর কথা শেষ হওয়ার সাথে সাথে এবার দুজনেই হেসে উঠল একসাথে। তানির এত ভালো লাগলো, কতগুলো দিন পর তরু এমন প্রাণ খুলে হাসছে। তানি বলল, বসে নাস্তাটা করে নাও। তরু চেয়ার টেনে বসে জিজ্ঞাসা করল, তোর আজ ভার্সিটি নেই? ছিল, ভাইয়ের বিয়ে উপলক্ষে কয়েকদিন মিস দেবো ভাবছি। সব সময় খালি ফাঁকিবাজির ধান্দা।
তরু আপা সত্যি বলছি, পড়াশোনা আর ভালো লাগে না। আব্বু তোমাকে এত ভালোবাসে, তোমার কথা ফেলবে না। যে কোনোভাবে আব্বুকে কনভিন্স করে আমার বিয়েটাও দিয়ে দাও না। ওদের কথার মাঝে পথেই নির্ঝর এসে ঘুম ঘুম চোখে হাই তুলে চেয়ার টেনে বসলো। তরু নাস্তা সার্ভ করে দিল ওকে। নির্ঝর খেতে খেতে তরুর দিকে তাকিয়ে তাগেদা দিল, জলদি নাস্তা করে রেডি হয় না, আমরা বের হব। কোথায় যাব? তোমার জন্য পাসপোর্ট বানাতে দিতে হবে, তাই যাব। তানি জিজ্ঞাসা করলো, আব্বু যাওয়ার পরে তার সাথে আর কথা হয়েছিল ভাইয়া? আম্মুর শরীরের এখন কি অবস্থা? এইমাত্র ফোন দিয়েছিলাম, কোমরের দিকে ভালোই ফ্র্যাকচার হয়েছে। ডাক্তার লম্বা জার্নি করতে করতে একেবারেই বারণ করেছে, অথচ মা বাড়িতে ফেরার জন্য জেদ ধরে বসে আছে। তারই মন খারাপ করে ফেললো মায়ের শারীরিক অবস্থার বর্ণনা শুনে। খারাপ লাগছিল নির্ঝরেরও, সতে হলেও তিনি তো মা। তরু বলল, আমি বলি কি, কষ্ট হলেও মামিকে ঢাকায় আনার ব্যবস্থা করো। নিজের বাড়িঘর ছেড়ে কতদিন আর ওভাবে ওখানে পড়ে থাকবেন? তাছাড়া ওই দিকের চেয়ে ঢাকায় ডক্টর ট্রিটমেন্টও ভালো পাবেন। নির্ঝর আর তানিও সহমত জানালো ওর কথায়। নির্ঝর বলল, আমি তাহলে বাবার সাথে কথা বলি, যত দ্রুত সম্ভব রওনা হোক মাকে নিয়ে। বয়সের সাথে সাথে শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। তারপর আবার রংপুরের সেই কাণ্ডটার পর এখন তো একেবারেই করুণ অবস্থা। সব মিলিয়ে লাভলি বেগমের এখন নাজেহাল অবস্থা। তবে শারীরিক দিক থেকে ধরাশয়ী নিস্তেজ হলেও মনের তেজ এতটুকু কমেনি তার। বাসায় নিয়ে আসার পর তরু আন্তরিকভাবে ব্যথিত হয়ে দেখা করতে গেলে লাভলি বেগমের সাথে জিজ্ঞাসা করলো শারীরিক অবস্থা। তরুর কথার প্রত্যুত্তরে বিছানায় শুয়ে সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠলেন লাভলি বেগম, আমার ঘরে ঢোকার সাহস হলো কিভাবে তোমার? এইসব আলগা দরদ আর দেখাতে আসবে না, এক্ষুনি বের হও এখান থেকে। আসগর সাহেব স্ত্রীর পাশেই বসেছিলেন। তরু তাকালো মামার দিকে। অসুস্থ রোগী নিয়ে তো লম্বা জার্নি করে প্রচণ্ড ক্লান্ত ছিলেন তিনি, অথচ ঘরে এসে উঠতে না উঠতে অশান্তি। মেজাজ বিগড়ে গেলেও শান্ত থাকার চেষ্টা করলেন তিনি। তরুর দিকে তাকিয়ে হেসে বললেন, বুঝতে পারছি মামির জন্য চিন্তা হচ্ছে তোর, কিন্তু চিন্তার কিছু নেই। ডাক্তার বলেছে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। দেখবি আগামী মাসখানিকের মধ্যে চাইলে তোর মামি WWE চ্যাম্পিয়নশিপও খেলতে পারবে। তানি মায়ের পাশেই বিছানায় বসেছিল। বাবার কথা শুনেও ফিক করে হেসে দিল। যেহেতু লাভলি বেগমের হাতের নাগালেই ছিল তানি, তাই শুয়ে থাকা অবস্থাতেই তানির গাকে সপাটে চটটা বসালেন তিনি। তানির হাতে কোনো ভাবান্তর হলো না, বরং কণ্ঠে সবটুকু উচ্ছ্বাস ঢেলে দিয়ে তানি বলল, উফ, আমাকে তুমি চিন্তামুক্ত করলে আম্মু। পা পিছলে পড়ে গিয়ে তোমার কোমরের জোর কমলেও হাতের জোর যে ঠিকঠাকই আছে, এটা ভেবেই ভালো লাগছে আমার। লাভলি বেগম মেয়েকে আরেকটা চট দিতে উদ্যত হচ্ছিলেন কেবল, তার আগে নির্ঝর বলল, তানি, টেবিলে খাবার রেডি করো, আব্বু আম্মু অনেকটা পথ জার্নি করে এসেছে। তানি চলে গেল। নির্ঝর এসে বসলো মায়ের পাশে। কণ্ঠস্বর যথাসম্ভব কোমল রেখে বোঝানোর চেষ্টা করলো মাকে, আম্মু, তানি এখন আর ছোট বাচ্চা নাই। হুটহাট কারণে অকারণে ওর গায়ে হাত তোলার কি ঠিক হচ্ছে? প্রথম যেদিন এলাম সেদিনও একটা বাইরের লোকের সামনে তুমি ওর গায়ে হাত তুললে, আজ আবার সে একই কাজ করলে। হুটহাট রেগে যাচ্ছ কেন কথায় কথায়? এসব কি হচ্ছে আম্মু? লাভলি বেগম ছেলের কথার কোনো জবাব না দিয়ে চোখ বন্ধ করে ফেললেন। নির্ঝর আর ঘাটালো না মাকে। কেটে গেল আরো 1 সপ্তাহ। সারা বাড়িময় দাপিয়ে বেড়ানো লাভলি বেগমের এখন দিন কাটে বিছানায় শুয়ে শুয়ে। এমনকি 3 বেলার খাবারটাও রুমে দিয়ে যেতে হয় কারো। কলেজ এবং টিউশনে নিয়ে একটা লম্বা সময় বাসার বাইরে কেটে যায় তানি। রান্নাবান্না এবং ঘরদোর দেখাশোনার সিংহভাগ দায়িত্ব তাই তরুর ঘাড়ে এসে পড়েছে। নিরুপায় হয়ে লাভলি বেগমকে মেনেও নিতে হচ্ছে সব। নির্ঝর বেশ ভালোই দৌড়ঝাঁপের মধ্যে আছে। তরুর পাসপোর্টটা যাতে দ্রুত তৈরি হয় তার জন্য তোড়জোড় চালাচ্ছে। আরও একটা কাজ করার জন্য নিখুঁত পরিকল্পনা তৈরি করছে নির্ভর, তবে সেটা তরু জানে না। পুরনো এক বন্ধুর সাথে আড্ডা দিয়ে বেশ রাত করে বাসায় ফিরল নির্ঝর। কলিং বেল চাপতেই তরু দরজা খুলল হাসি মুখে। এত দেরি হলো যে? খিদে পেয়েছে নিশ্চয়ই। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসো, আমি খাবার দিচ্ছি। তরু চলে যেতে নিল, কিন্তু তার আগেই নির্ঝর খপ করে ওর হাত ধরে ফেলল। টানতে টানতে নিজের রুমে নিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করল, কাঁদছিলে কেন এতক্ষণ? গুছিয়ে মিথ্যে বলাটা সেভাবে কখনোই আত্মস্থ করে উঠতে পারেনি তরু। কেমন একটা আড়ষ্টতা জেঁকে বসে জিভের ডগায়। তবুও হেসে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো। ওই কাঁদছিলাম না তো। অভিনয়টা এখনো ঠিকঠাক করা শিখতে পারোনি তরু। কান্না পেলে কাঁদতে তোমার বারণ নেই, কিন্তু সেই কারণটা আমার জানা চাই। আম্মু আবার কিছু বলেছে? নতুন করে বলার আদৌ কিছু ছিল না। সেই ঘটনার পর থেকে এমন কোনো দিন নেই যেদিন মামির গালিগালাজ, অপমান, ভৎসনা শোনানি তরু। মধ্যে কয়েকটা দিন তার অনুপস্থিতিতে যদিও বা একটু মানসিক শান্তি ছিল,
কিন্তু এখন আবার নতুন উদ্যমে শুরু হয়েছে মামির অত্যাচার। উপরন্তু এখন শয্যাশায়ী বলে সারাদিন তেমন কোনো কাজ থাকে না, তাই নির্ঝর যতক্ষণ বাসায় থাকে না ততক্ষণ বিরতিহীনভাবে চেঁচিয়ে নিজের সময়টুকু পার করেন তিনি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ শুধু তরু নাই, তরুর বাবা মা মেয়েকে কেমন শিক্ষা দিয়েছে সেই প্রশ্নটি উঠে এসেছে। সব কথা মুখ বুজে মেনে নিল। মৃত বাবা মাকে নিয়ে বলা কথাগুলো হজম করতে পারেনি তরু, তাই হাত জোর করে অনুরোধ করেছিল, প্লিজ আমাকে যা বলার বলুন, আব্বু আম্মুকে জড়িয়ে কিছু বলবেন না। সে অনুরোধে লাভের লাভ কিছুই হয়নি, বরং আরো বেশি করে নোংরা কথার গোলাবর্ষণ হয়েছে মৃত মানুষ দুটোর নামে। তরু জানে এসব কথা নির্ঝরের কানে গেলে ঘরের মধ্যে রণক্ষেত্র তৈরি হবে, তাই চুপ থাকাকেই একমাত্র সমাধানের পথ বলে মনে হলো তরুর। নির্ঝর প্রশ্ন করলো আবার, কি হলো, বলবে না কি হয়েছে? বলার মতো কিছু হয়নি, তবে বিয়েটা করার আগে আমাদের আরেকটু সময় নেওয়া উচিত ছিল বোধহয়। নির্ঝরের চোখে চোখ রেখে কথাগুলো বলতে পারবে না বলে দৃষ্টি অবনত রাখলো তরু। নির্ঝরের অকপট প্রশ্ন, তা হঠাৎ তোমার এমন মনে হওয়ার কারণ? আমাদের বিয়েটা হয়ে গেল অথচ মামি এখনো জানতে পারলেন না। যতই হোক তিনি তোমার জন্মদাত্রী, তোমার জীবনের এত বড় একটা ব্যাপার তাকে লুকিয়ে হলো। আমরা বোধহয় চাইলে আর একটু সময় নিতে পারতাম, তুমি আর মামা মিলে না হয় মামির সাথে কথা বলে নিতে আগে। তোমার কি মনে হয় তরু, মা জীবনেও রাজি হতো এই বিয়েতে? আমারও তো ভালো লাগেনি এভাবে লুকোছাপা করে বিয়েটা করতে। তিনি যে আমার জন্মদাত্রী এটা আমি জানি, কিন্তু তাই বলে তার করা অন্যায় আমি মেনে নিতে পারি না। আর তুমি এখন হঠাৎ এসব কথা তুলছো কেন? আমার নিজেকে খুব ছোট লাগে নির্ঝর, মামি চাইছেন আমি যেন তোমার থেকে দূরত্ব বজায় রাখি। নির্ঝর জানে তরু যতটা ভদ্র ভাষায় মায়ের নামে কথাটা বলেছে, মায়ের আচরণ ঠিক ততটা সভ্য ছিল না তরুর প্রতি। হয়তো জঘন্যতম নোংরা ভাষাতেই ওকে জড়িয়ে কথা শুনিয়েছে তরুকে। এই কয়দিনে মায়ের মুখের ভাষা সম্পর্কে বেশ ভালো একটা ধারণা হয়ে গেছে নির্ঝরের। নির্ঝর তরুকে নিজের কাছে টেনে নিল, ঠোঁটের উপরে আলতো চুমো বসিয়ে বলল, আমাকে একটু সময় দাও তরু, আমি সব ঠিক করে দেবো ইনশাল্লাহ। তরুও ঠিক একইভাবে ঠোঁট ছুঁয়ে দিল নির্ঝরের ঠোঁটে। মোহগ্রস্ত কণ্ঠস্বর বলে গেল, শুধু একটু সময় কেন, আমি আমার আজন্মকাল তোমাকে দিয়ে দিয়েছিলাম নির্ঝর। নির্ঝর হাসলো, যেই হাসি দেখে এর আগেও লক্ষ কোটিবার তরু ঘায়েল হয়েছে সেই হাসি। একটু আগেও নিজেকে মাঝ সমুদ্রে পথ হারানো দিশেহারা নাবিকের মতো মনে হয়েছিল তরুর, অথচ নির্ঝরের বুকের সাথে লেপ্টে থেকে এখন মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে আছেও। সময় নিজস্ব নিয়মে চলতে লাগলো। লাভলি বেগমের সুস্থ হতে সময় লাগলো পাকা 2 মাস, এবং সুস্থ হয়েই নতুন উৎপাত শুরু করলেন তিনি। নির্ঝর মায়ের দুরভিসন্ধি আজ করতে পারেনি বিন্দুমাত্র। কি একটা দরকার আছে বলে নির্ঝরকে বগল দাবা করে একদিন বিকেলে বেরিয়ে পড়লেন লাভলি বেগম। মায়ের সাথে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে নির্ঝরের চক্ষু চড়ক গাছ। মায়ের অসম্মান হবে ভেবে ওখানে কোনো উচ্চবাচ্য করলো না নির্ঝর, শুধু ফেরার পথে বলল, না বলে এরকম যদি আমাকে আরো কখনো বিব্রত করো আম্মু, তাহলে সেদিনই আমি দেশ ছাড়বো। আর জেদ করে একবার যদি আমি ফিরে যাই তাহলে জীবনেও আর এখানে ফিরবো না। শুধু এই একটা কথা মাথায় রেখো তুমি। লাভলি বেগমের কলিজাটা ধক করে উঠল ছেলের কথা শুনে। এমনিতে নির্ঝর যথেষ্ট ঠান্ডা মেজাজের হলেও জেদতলের যে ঠিক কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে সেটা সম্পর্কে অবগত আছেন লাভলি বেগম। তবুও একেবারে হাল ছাড়লেন না তিনি। বাসায় ফিরে মরাকান্না জুড়ে দিলেন। অসুস্থ শরীর, কখন কি হয়ে যায়, মরার আগে তাই ছেলের সংসার দেখে যেতে চান। কথায় কথায় সদ্য দেখে আসা পাত্রীর গুণগান করতেও ভুললেন না। নির্ঝর চোয়াল শক্ত করে বসে থাকলো মায়ের পাশে। এক পলক তাকিয়েছিল সামনে দরজার এক কোণে দাঁড়িয়ে থাকা তরুর দিকে। তরু ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে নিজের স্বামীর জন্য পছন্দ করে আসা পাত্রীর রূপের গুণগান শুনছিল। দুচোখ কুপচে জল আসতে শুরু করেছে তখন ওর। আসগর খানও অসহায় মুখ করে বসে থাকলেন স্ত্রীর পাশে। তানে নিজের রুম থেকে মায়ের বিলাপ শুনছিল। এবারও এগিয়ে এসে বলল, তুমিও যে কি আম্মু, পাত্রী দেখতে যাবার আগে একবার বাসায় বলবে তো। তুমি যখন বাসায় ছিলে না তখন কত কিছু হয়ে গেছে তুমি জানো। ভাইয়া তো তরু আপাকে বিয়েও করে ফেলেছে, ষড়যন্ত্র করে তোমাকে কেউ কিছু জানাচ্ছে না। কিন্তু আমি এই অন্যায় কোনোভাবেই সমর্থন করি না, তাই আমি তোমাকে জানিয়ে দিলাম। তানের কথায় বজ্রপাত হলো রুমের মধ্যে। আসগর সাহেব অনুভব করলেন হঠাৎ কেমন একটা চিনচিনে ব্যথা হচ্ছে বুকে। আসন্ন বিপদের আশঙ্কায় নির্ঝর আর তরু বিস্ফোরিত চোখে তাকালো লাভলি বেগমের দিকে, কিন্তু ওদের আশঙ্কা অনুযায়ী কিছুই হলো না, বরং আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হলো। সপাট একটা চর পড়লো তানির গালে। হিসিস করে বলে উঠলেন লাভলি বেগম, এই ধরনের ফাজলামি আমার সাথে কখনো করবি না। এখন দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। স্পষ্ট আঙুলের দাগ বসে গেছে গালে। কেমন একটা ঝিমঝিমে ব্যথা অনুভব করলো তানি, তবুও একেবারে স্বাভাবিকও। নিজের রুমে যেতে যেতে স্বাগতোক্তি করলো, গরিবের কথা বাসি হলে ফলে।
তরু চলে গেল নিজের রুমে। লাভলি বেগম যতদিন শয্যাশয়ী ছিলেন ততদিন তরু নির্ঝরের রুমে থাকলেও তিনি উঠে হাঁটা চলা শুরু করার পরেও আবার নিজের আগের রুমে ফিরে গেছে। বিয়ের ব্যাপারে যেন লাভলি বেগম কিছু না বুঝতে পারে, সেজন্যই সাবধানতা। তরু চলে যাওয়ার পরে নির্ঝরও উঠে নিজের রুমে চলে গেল। তরু চুপসে যাওয়া মুখটা দেখে ওর বুকের ভেতর উথাল পাথাল শুরু হয়ে গেছে। কিন্তু মায়ের সামনে দিয়ে তরুর রুমে গেলে আরেক কিয়ামত হয়ে যাবে। এখন নির্ঝর অপেক্ষা করতে লাগলো সঠিক সময়ের। দুপুরে খাওয়ার পর লাভলি বেগম ভাত ঘুম দিলেন। নির্ঝর জানে লম্বা সময়ের আগে এই ঘুম ভাঙবে না। এই সুযোগে তাই চট করে তরুর রুমে ঢুকে পড়ল। তরু যেন জানতো আসবে। অগ্নিদৃষ্টি হেনে নির্ঝরের মুখোমুখি হলো। কি অদ্ভুত মানুষের সাইকোলজি! কিছুদিন আগেও মনে প্রাণে চেয়েছিল নির্ঝরের পথ থেকে সরে যেতে, অথচ আজ যখন শুনতে পেল নির্ঝরের জন্য অন্য একটা মেয়েকে পাত্রী হিসেবে দেখে আসা হয়েছে, তখন থেকেই হৃদয় অগ্নিশিখা জ্বলছে। অসহ্য লাগছে সবকিছু। তরু জানে নির্ঝর নির্দোষ। আজকের ঘটনা সম্পর্কে আগে থেকে অবগত থাকলে কিছুতেই মায়ের সাথে যেত না। তবুও তরুর তোপের মুখে পড়তেই হলো নির্ঝরকে। ভালোবাসা হোক, রাগ কিংবা অভিমান, সর্বপ্রকার অনুভূতি প্রকাশ করার জন্য একজনই তো আছে তরুর। তরুর রাগটুকু উপভোগ করছিল নির্ঝর খুব করে। হঠাৎ কাছে এগিয়ে আচমকা উল্টো দিক থেকে চাপড়ে ধরল তরুকেও। উত্তপ্ত আক্রোশে তরু হাত পা ছোড়াছুড়ি শুরু করলো। নির্ঝরের বাহুবন্ধন থেকে নিজেকে জোর করে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু নিজের শরীরে সবটুকু শক্তি প্রয়োগ করেও নির্ঝরের হাতের বাঁধন এক বিন্দু আলগা করতে পারল না। শারীরিক বল প্রয়োগে তরু পারবেই বা কি করে? শক্তপোক্ত পেটানো শরীরে পুরুষালী শক্তির সাথে পাখির ছানার মতো পলকা দেহ নিয়ে কি আর যুদ্ধে যেতে চায়? কোনোভাবেই নির্ঝরের সামনে নিজেকে দুর্বল করবে না, এটা আগে থেকে ভেবে রাখলেও শেষ পর্যন্ত ঝরঝরিয়ে কেঁদে দিল তরু। মনের গহীন থেকে উঠে আসা প্রগাঢ় অনুভূতি। তাকে চাইলেও নিয়মের বেড়াজালে আটকে রাখা যায় না। তরুও পারেনি নিজের অভিমানে টইটম্বুর অনুভূতিকে দাবিয়ে রাখতে। কান্না ভেজা কণ্ঠ অবুজের মতো মনের ভাব প্রকাশ করে গেল। তাই কেন এসেছো আমার কাছে? যাকে দেখতে গিয়েছিলে তার কাছে কেন যাচ্ছ না? তাকে গিয়ে জড়িয়ে ধরে বসে থাকো। নির্ঝর তরুর কথার কোনো জবাব দিল না। আঁকড়ে ধরে রাখা অবস্থাতেই তরুর চুলের মধ্যে নাক ডুবিয়ে ঘ্রাণ নিল। তারপরই হঠাৎ অতর্কিত আক্রমণ শুরু হলো। বেসামাল ঠোঁট দুটো এলোপাতাড়ি ছুঁয়ে গেল কানের লতি, গলা, ঘাড় আর পিঠের উন্মুক্ত অংশগুলো। তারপরে তরু কিছু বোঝার আগেই ওকে নিজের দিকে ফিরিয়ে আগ্রাসী চুমু বসালো গলার অনেকটা নিচের দিকে। তরু তখন ইপিলেপসি রোগীর মতো তড়পাচ্ছে। শরীর এতটুকুতে তপ্ত হচ্ছে না, বরং তৃষ্ণা বাড়ছে সমানুপাতিক হারে। অতৃপ্ত কায়া নির্ঝরকে খুব করে চাইছে আরো অনেক গভীরে। তরু শরীরের সবটুকু ভার ছেড়ে দিল। বোকা বোকা অভিমানগুলো মুখে লুকিয়ে কোথায় যেন পালালো। তরু উন্মুখ হয়ে হারিয়ে যেতে থাকলো ক্রমশ। তরুকে নিরাবন করতে করতে এবার ওর কথার প্রত্যুত্তর করলো নির্ঝর। ঘন হয়ে আসা নিঃশ্বাস আদুরে স্বরে বলল, আমার তরু তো তার নির্ঝরকে চেনে। সে জানে সজ্ঞানে নির্ঝর তার তরু ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না অবধি। বিয়ে তো দূরে থাক, সব জেনেও কেন তবুও নির্ঝরকে দূরে সরিয়ে দিতে চাইছে তরু। তবে কি তার মনে নির্ঝরকে নিয়ে কোনো অবিশ্বাস তৈরি? তরু ডান হাতে নির্ঝরের মুখ চেপে ধরল। চোখে চোখ রেখে অনুতপ্ত স্বরে বলল, সরি। নির্ঝর মুখ থেকে হাত সরিয়ে সেই হাতের তালুতে আলতো করে চুমু দিল। ব্যাস, মান অভিমানের পর্বের পরিসমাপ্তি হলো ওখানে। পরের সময়টুকু কাটলো শুধুই সুখের ভেলায় ভেসে। ক্লান্ত পরিশ্রান্ত নির্ঝর নগ্ন তরুকে আঁকড়ে ধরেই ঘুমিয়ে পড়ল একসময়। ঘুমটা গভীর হওয়ার আগেই ভেঙে গেল তরুর মোবাইলের আচমকা রিংটনে। তানি কল করেছে। তরু কিছুটা অবাক হয়ে ফোন রিসিভ করে স্পিকার অন করে দিল। ফোন রিসিভ হওয়ার পর তরুকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ দিল না তানি। হড়বড় করে বলে গেল, আম্মু এইমাত্র ঘুম থেকে উঠেছে, ওয়াশরুমে আছে এখন, সম্ভবত ভাইয়ার রুমে যাবে এখন। জলদি ভাইয়াকে ওর রুমে পাঠিয়ে দাও। নির্ঝর এক লাফে উঠে দাঁড়ালো তানির কথা শুনে। কোনো রকমের টি শার্ট ট্রাউজার পরে দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। তরু হতভম্ব হয়ে বসে থাকলো খাটে। তানি তখনও বলে চলেছে, তরু আপা শুনছো? তরু লজ্জায় একটা শব্দও বলতে পারল না। খট করে লাইন কেটে দিল। তখনই রুমের বাইরে লাভলি বেগমের গলার আওয়াজ পাওয়া গেল। তরু রুমে বসে হেসে ফেলল। বাবা মায়ের স্নেহ, যত্ন, ভালোবাসা আর নির্ঝরের খুনসুটিময় সুখের অত্যাচার নিয়ে তরু ভালোই ছিল। তারপর আধার ঘনিয়ে আসা রাতগুলো এলো ওর জীবনে। প্রথমেই নির্ঝর বিদেশ চলে গেল। ভৌগোলিক দূরত্ব বাড়লেও মনের অ্যাটাচমেন্টটা রয়েই গিয়েছিল। তবুও দিন শেষে কোথাও একটা শূন্যতা অনুভব করত তরু। নির্ঝরের ফিচল হাসি দিয়ে কথার প্যাচে ফেলে ওকে লজ্জার সাগরে হাবুডুবি খাওয়ানোটা মিস করত খুব। তবুও চলে যাচ্ছিল দিনগুলি। তরু দিনগুণ ছিল নির্ঝরের ফিরে আসার। তারপর একদিন বাবা মায়ের হঠাৎ মৃত্যুতে তরুর চলমান পৃথিবীটা একেবারে স্থির হয়ে গেল। কাছের আত্মীয় স্বজনের নতুন জঘন্য একটা রূপ উন্মোচিত হলো তরুর সামনে। কাছের মানুষগুলোর এই নতুন রূপ দেখে তরু অবাক হতেও ভুলে গেল।
মামা অবশ্য নিজের কাছে তরুকে নিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু মামি নিমরাজি ছিলেন। তরু তাই মামার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সবিনয়। বাবা মায়ের মৃত্যুর পর বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতে একসময় তরু মেনে নিয়েছিল যে ওর ভাগ্যে আর ভালো কিছু নেই। তরুর সেই ধারণা আরো মজবুত হয়েছিল ওর জীবনের শেষবারের ট্র্যাজেডিটা হওয়ার পর। কাছের মানুষদের আরেকবার চিনল তরু। ক্রমাগত অপমান লাঞ্ছনায় বিপর্যস্ত তরু শেষ পর্যন্ত বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই আবার এলো নির্ঝর। এখনকার নির্ঝর আগের চেয়ে অনেক বেশি পরিণত ও দায়িত্বশীল। বহু বছর প্রিয়জন হারানোর বেদনা আর হতাশার সমুদ্রে নিমজ্জিত থাকার পর আবারও মনের আকাশে ক্ষীণ আলোর রেখা উদিত হয়েছে ওর। ইদানিং আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তরু। ও নতুন করে বিশ্বাস করতে শুরু করেছে খারাপ দিনগুলোর শেষে আল্লাহ তার বান্দার জন্য সুদিনও রেখেছেন। শুধু সেই সময়টার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় মানুষের। আজকাল লাভলি বেগমের মেজাজ তুঙ্গে থাকে সবসময়। চেষ্টা করেও কিছুতেই রাগটাকে কন্ট্রোলে রাখতে পারেন না। নির্ঝরের ফ্লাইটের আর 1 সপ্তাহ বাকি আছে, অথচ এখন ওকে বিয়ের জন্য রাজি করানো যাচ্ছে না। ছেলেটা বড় আদরের লাভলি বেগমের। তানি হলে এতক্ষণে কয়েকটা চট থাপ্পড় দিয়ে রাজি করিয়ে ফেলতে পারত ওকে, কিন্তু ছেলের প্রতি কিছুতেই কঠোর হতে পারেন না তিনি। অবশ্য জোর করলে বিশেষ একটা লাভও হবে বলে মনে হয় না। নির্ঝরকে রাজি করাতে হবে আপোষে, ইমোশনাল কথার ফাঁদে ফেলে। নিজের চরিতার্থ আদায়ে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন লাভলি বেগম। সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ শুরু করে দিলেন তিনি। সকালে নাস্তার পরে নির্ঝরকে নিজের রুমে ডাকলেন লাভলি বেগম। নির্ঝর জিজ্ঞাসা করল, হঠাৎ তোমার রুমে ডাকলে যে, কিছু বলবে আম্মু? কেন, কিছু না বললে কি ডাকা যাবে না? নির্ঝর হাসলো। মায়ের গা ঘেঁষে বসে বলল, আমি সেটা মেন করিনি। আসলে আমার একটু বের হতে হবে। ফ্লাইটের আর 7 দিন বাকি আছে, বুঝতেই পারছো, একটু ব্যস্ততা যাচ্ছে। সে না হয় যাবে, আগে কিছুক্ষণ আমার সামনে বসে থাক। আমার সোনা বাবাটা আবার আমাকে রেখে চলে যাবে। কতগুলো বছর আবার তাকে দেখতে পাবো না। শরীরের অবস্থা তো ভালো যাচ্ছে না। যদি তুই আবার দেশে ফেরার আগেই মরে যাই? নির্ঝর মায়ের কোলে মাথা এলিয়ে দিল। এভাবে কেন বলছো মা? তুমি সুস্থ থাকবে ইনশাল্লাহ। আল্লাহ ভালো জানে, শুধু তোর একটা সংসার দেখে যেতে পারলেই আমার শান্তি লাগতো। যাই হোক, তোকে আমি আর জোর করব না। যদি মনে করিস মা বয়স্কা মানুষ, আজ আছে কাল নেই, তাহলে তুই নিজেই মায়ের কথা রাখবে। আমাকে আর একটু সময় দাও মা। আমি তো তোমাকে জোর করছি না আব্বা, তুমি যা চাও তাই হবে। মায়ের এই কণ্ঠস্বরের সাথে পরিচিত নির্ঝর। আদর আহ্লাদ করার সময় মায়ের তুই সম্বোধন বদলে তুমি হয়ে যায় সবসময়। অন্য সময় হলে হয়তো নির্ঝর মায়ের এই আহ্লাদটুকু পেয়ে একেবারে গলে যেত, কিন্তু এখন আর নির্ঝর সে আগের নির্ঝর নেই। শত হলেও তিনি জন্মদাত্রী মমতাময় মাই। দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন তিনি। পৃথিবীতে আসার পর তার দুগ্ধপান করে প্রথমবার তৃষ্ণা মেটে। বাইরের প্রতিকূল পরিবেশ থেকে খুব যত্ন করে আগলে রেখে একটু একটু করে সন্তানকে বড় করেন তিনি। হ্যাঁ, নির্ঝর মাকে ভালোবাসে। মায়ের অসুস্থতায় ব্যাকুল হয়, কিন্তু মায়ের প্রতি বিশ্বাসটা এখন ঠিক আগের মতো আসে না। আর মায়ের অন্যায় আবদারগুলো মেনেও নিতে পারে না। বিশেষ করে এবার দেশে ফেরার পর মায়ের কীর্তিকলাপ দেখে আর বাবার মুখে মায়ের নামে কিছু নতুন তথ্য জানার পরে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল নির্ঝর। ছোটবেলা থেকেই ঘরের থেকে বাইরের দিকে ঝোঁক বেশি ছিল ওর। স্কুলের গণ্ডি অবধি কিছুটা ঘরমুখী থাকলেও কলেজে ওঠার পরপরই বাসার থেকে দূরত্ব বেড়েছিল নির্ঝরের। নিজের ফ্রি টাইমটুকু বেশিরভাগ বন্ধুদের সাথেই কাটাতো। এমনকি কলেজ, কোচিং, ব্যাচের পরে পড়াশোনাটুকু হতো সার্কেলের সব ফ্রেন্ডরা মিলে। সারাদিনে যেটুকু সময় বাসায় থাকা হতো, তখন কখনো তানিকে নিয়ে মাকে তেমন আহ্লাদ করতে দেখেনিও। কিন্তু তাই বলে মা যে ওর আড়ালে তানির সাথে দিনের পর দিন অন্যায় করে গেছে, সেটা নির্ঝর আন্দাজও করতে পারেনি কখনো। শুধুমাত্র নিজের ছেলে বলে মায়ের থেকে অপরিসীম ভালোবাসা পেয়েছে, আর তার বিপরীতে তানি মেয়ে বলে পেয়েছে শুধুই অবহেলা, এটা ভাবলেই নির্ঝর কুণ্ঠিত বোধ করে। এখন মা প্রচণ্ড জেদি এবং বদমেজাজি ছিলেন বরাবরই, তাই বাবাও এই ব্যাপারটা লুকিয়ে রেখেছিল নির্ঝরের থেকে। এবার দেশে ফেরার পরে মায়ের এই দুমুখ আচরণ প্রথমবার আবিষ্কার করলো নির্ঝর। বিদেশ থেকে ফেরার পর বাসায় যেহেতু বেশিরভাগ সময় কাটানো হচ্ছে, তাই তানের সাথে খারাপ ব্যবহার করা, সবসময় ধমকাধমকি করা, কথায় কথায় গায়ে হাত তোলা, সবই চোখে পড়ছিল নির্ঝরের। তরুকে বাড়িতে নিয়ে আসা নিয়ে ইতোমধ্যেই ডিস্টার্ব হয়েছিলেন প্রচণ্ড। সেজন্যই বোধহয় নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিলেন না। নির্ঝরের সামনে বরাবরই সেটা প্রকাশ হয়ে যাচ্ছিল। মায়ের কার্যকলাপ দেখে এরপর বাবাকে চেপে ধরতে এতদিন নিজের মধ্যে লুকিয়ে রাখা গোপন দীর্ঘশ্বাসগুলো একে একে নির্ঝরের কাছে প্রকাশ করলেন কয়েকদিন আগে। তারপরে কি ভীষণ এক অপরাধবোধে নির্ঝর গুটিয়ে গেল একেবারে। একই মায়ের গর্ভে একই বাবার ওরসজাত সন্তান দুজন, অথচ দুজনের চলার পথ একই রকম মসৃণ ছিল না একেবারেই। তানি মায়ের অত্যাচার সহ্য করেছে ছোটবেলা থেকে। সময়ের সাথে সাথে সেই অত্যাচার বেড়েছে, বই কমেনি।
অর্থাৎ তানির শৈশব থেকে শুরু করে এই 19 বছর বয়স পর্যন্ত মায়ের খারাপ ব্যবহার আর অবহেলা ছাড়া আর কিছুই জোটেনি বেচারির ভাগ্যে। এতদিন নির্ঝরের চিন্তা ছিল শুধু তরুকে নিয়ে, এখন তানিকে নিয়ে ওর দুশ্চিন্তা বাড়ছে। তরুর সাথে তানির ব্যাপারটা আলেপ করতেই ও খুব সুন্দর একটা উপায় বদলে দিল। গতকাল রাতে সেই অনুযায়ী পুরো প্ল্যানটাও সাজিয়ে ফেলেছে নির্ঝর। আজ মা যখন রুমে ডাকলো, নিজের উদ্দেশ্যটা সফল করার সিদ্ধান্ত নিয়েছিল নির্ঝর। এর থেকে উপযুক্ত সময় আর পাওয়া যাবে না। নির্ঝর মায়ের মুখের দিকে তাকিয়ে নরম সুরে বলল, তোমার কাছে আরেকটা আবদার ছিল আম্মু। লাভলি বেগম থমথমে স্বরে জিজ্ঞাসা করলেন, কি? আমি বিদেশে যাওয়ার আগে তানির বিয়েটা দিয়ে যেতে চাই। লাভলি বেগম বাক শূন্য কিছুক্ষণ তাকিয়ে থাকলেন নির্ঝরের মুখের দিকে। তরুর সাথে নির্ঝরের বিয়ে ঠিক হয়ে আছে বহু বছর ধরে, অথচ এতদিন নির্ঝরকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইলে একবারও নির্ঝর তরুর নাম উচ্চারণ করেনি। তাই লাভলি বেগম ভেবেছিলেন এবার হয়তো নির্ঝর বলবে যে সে তরুকে বিয়ে করতে চায়। তরুর কথা তুললে ঠিক কি বলে ছেলেকে থামাবেন সেটা আগে থেকেই ভেবে রেখেছিলেন লাভলি বেগম। অথচ শেষে কিনা নির্ঝর তানির বিয়ের কথা বলছে। কিছুক্ষণ কি একটা ভেবে বেশ উৎফুল্ল হলেন লাভলি বেগম। এতদিন যেহেতু নির্ঝর একবারও মুখ ফুটে তরুর নাম বলেনি, তার মানে তরুকেও বিয়ে করতে চায় না। তানির জন্যই তার মানে নির্ঝর বিয়ে করতে চাইছে না। আর 5টা দায়িত্বশীল বড় ভাই যেভাবে ভাবে আর কি, আগে বোনের বিয়ে দেবে, তারপর নিজের বিয়ের কথা ভাববে। লাভলি বেগম বললেন, সে তুই যদি বলিস বিয়ে দিয়ে দেব, কিন্তু এত কম সময়ে পাত্র কোথায় পাবো? সেই ব্যবস্থা আমি করে ফেলেছি আম্মু। আমার এক বন্ধুর বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। আমি ওকে প্রস্তাব দিয়েছিলাম, ও রাজি হয়েছে। এখন তুমি দেখার পর ফাইনাল ডিসিশন জানাবো। আমার আর দেখার কি আছে? তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস ভালোই হবে নিশ্চয়ই। আগামীকাল তাহলে নিহাদ মানে আমার বন্ধুকে ওর পরিবার নিয়ে আসতে বলি। যদিও কলেজ যাওয়ার পথে তানিকে ওরা দেখেছে আর ওর পরিবারও বিয়েতে রাজি। কাল ঘরোয়াভাবেই তাহলে বিয়েটা হয়ে যাক। পরের বার আমি দেশে ফিরলে না হয় অনুষ্ঠান করা যাবে। তুই যা ভালো বুঝিস। লাভলি বেগম ছেলের প্রত্যেক কথায় সায় দিয়ে যাচ্ছিলেন। তানির বিয়েটা হয়ে গেলে ছেলে নিজের বিয়েতে মত দিয়ে দিবে সেই আশায়। নির্ঝর মায়ের থেকে বিদায় নিয়ে রুমের বাইরে বের হয়ে দীর্ঘশ্বাস ফেলল। তানির প্রতি মায়ের উদাসীনতা আরও একবার ওর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। নিজের সন্তানকে কতটা ফেলনা মনে করলে মাত্র 2 মিনিটের মধ্যে কিছু না ভেবে এভাবে বিয়েতে মত দেওয়া যায়, সেটা বুঝতে অসুবিধা হয় না ওর। নিহাদকে ব্যাপারটা জানাতেই খুশিতে চাপড়ে ধরল নির্ঝরকে। নির্ঝর হেসে বলল, ছাড়ো তো, এবার তো দম আটকে যাবে। তুই জানিস না নির্ঝর, আজ আমি কতটা খুশি। টানা 3টা বছর তোর বোনের পিছনে খুরখুর করলাম, পাত্তাই দিল না আমাকে। ফাইনালি আমি তাকে পেঁচে যাচ্ছি। মানে কি এসবে? বিদেশে যাওয়ার আগে বলে গিয়েছিলাম মাঝে মধ্যে তানির খেয়াল রাখতে, আর তুই কিনা নিজে ওকে প্রপোজ করেছিস। তুই বলে গিয়েছিলি বলেই না নজরে পড়লো তোর বোনটা। তুই বললি বলেই মাঝে মাঝে গিয়ে খোঁজ নিতাম। এমন করতে করতেই কখন জানি প্রেমে পড়ে গেলাম। কিন্তু তুই কিভাবে বুঝলি যে তানির প্রতি আমার দুর্বলতা আছে? তানি বলেছিল তোকে? না, তানি তরুর সাথে বলেছিল। সম্ভবত তোর প্রতি তানিরও একটা ভালো লাগা ছিল, কিন্তু মায়ের ভয়ে এগোতে পারছিল না। তানি নিজের ভালো লাগার কথা তরুকে বলেছিল আগে, তাই তরুই বুদ্ধি দিল বিদেশে যাওয়ার আগে তানির বিয়েটা দিয়ে দিতে। নিহাদের সাথে কথা বলে বাড়ি ফিরে এলো নির্ঝর। বিয়েটা ঘরোয়াভাবে হলেও আয়োজনের একটা ব্যাপার আছে। বিয়ের পূর্ব প্রস্তুতি নিয়ে সারাটা দিন ধরে আসগর খান আর নির্ঝরের উপর দিয়ে ভালোই ধকল গেল। সারাদিনের কাজকর্ম সেরে দুজন বাসায় ফেরার পরে লাভলি বেগম শুরু করলেন নতুন কাহিনী। তানির বিয়েতে তরুকে তিনি কিছুতেই থাকতে দেবেন না। অপয়া, চরিত্রহীন সহ নোংরা সব অপবাদ একের পর এক চাপিয়ে দিলেন তিনি তরুর মাথায়। তরু নিজে একপাশে দাঁড়িয়ে আবারও সেই অপমানগুলো হজম করছিল। এতগুলো দিন ধরে মামির মুখে এসব কথা অন্তত 1000বার শুনেছে তরু, তবুও প্রত্যেকটা লাইন বলার সময় অশ্রুবিন্দু টপ টপ করে পড়তে থাকে ওর চোখ থেকে। শব্দগুলো কানে প্রবেশ করার পর লজ্জায় অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। নির্ঝর দাঁতে দাঁত চেপে শুনছিল মায়ের কথা। শুধুমাত্র রাত পোহালেই তানির বিয়ে বলে নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল। লাভলি বেগমকে পুরো কথা শেষ করতে দিলেন না আসগর খান। তার আগেই বললেন, আচ্ছা, তোমার সমস্যা তরুকে নিয়ে তো? কালই আমি তরুকে অন্য কোথাও রেখে আসবো। তরু আর এই বাড়িতে থাকবে না। এবার খুশি তুমি? নির্ঝর বাবার কথায় অবাক হয়ে তাকালো। পরে বাবাকে একাপে কিছু প্রশ্ন না করে পারল না। তুমি আম্মুর কথা রাজি হয়ে গেলে আব্বু? তরু কাল বিয়েতে থাকবে না? আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছি নির্ঝর। তোর মা বোকা নন। তোর যেদিন ফ্লাইট সেদিন তোকে আর তরুকে একসাথে সে কিছুতে বের হতে দেবে না। আমি নিজেই তাই ভাবছিলাম কিভাবে তরুকে কিছুদিন আগেই বাসা থেকে বের করব। তোর মা বরং সেই সুযোগটা করে দিয়ে ভালোই করেছে। তুমি অযথাই বেশি ভাবছো আব্বু। আমার স্ত্রীকে আমি নিয়ে গেলে আম্মুর কি বা করার থাকতে পারে? তোকে একটা ঘটনা বলি নির্ঝর, অনেকদিন আগের। তাহলে তুই বুঝতে পারবি যে কেন আমি এত সাবধান হতে চাইছি আগে থেকেই।
তোর বয়স তখন 5। আমি ঢাকায় থাকি তোকে আর তোর মাকে নিয়ে, আর তোর দাদি থাকেন গ্রামে। একদিন প্ল্যান করলাম তোকে আর তোর মাকে নিয়ে কক্সবাজার যাব। পরের দিনের জন্য টিকিট কাটা হলো। সেদিন রাতে গ্রামের বাড়ি থেকে আমার এক চাচা এলেন তোর দাদির অসুস্থতার খবর নিয়ে। তিনি খুব অসুস্থ, তাই আমাকে দেখতে চাইছেন। প্রচণ্ড উৎকণ্ঠা আর চিন্তা নিয়ে আমি গোছগাছ শুরু করলাম গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। তখনই তোর মায়ের সাথে তুমুল ঝগড়া লেগে গেল আমার। সে কিছুতেই আমাকে গ্রামে যেতে দেবে না। আমার মা নাকি নাটক করছে অসুস্থতার। আমি অবাক হয়ে তোর মাকে দেখছিলাম সেদিন। ওর জেদ সম্পর্কে ধারণা হয়ে গিয়েছিল বিয়ের 2-1 বছরের মধ্যেই, কিন্তু ওর নিচু মানসিকতার পরিচয় সেবারই পেলাম প্রথম। অনেক চেষ্টা করে তোর মা আমাকে থামাতে পারলো না। জেদ করে বসলাম গ্রামের বাড়ি যাবই যাব। সেই জেদ করেছিলাম বলেই সেদিন তোর মায়ের ভায়োলেন্ট রূপটাও দেখা হলো। দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে চাকু নিয়ে এলো, ঘুমন্ত তোর গলায় ঠেকিয়ে ভয় দেখালো আমাকে। যদি আমি তার কথা না শুনে গ্রামে যাই তাহলে প্রথমে তোকে খুন করবে, তারপর নিজে সুইসাইড করবে। ওর হিংস্র চোখের দিকে তাকিয়ে মনে মনে আমি ভয়ে পেলেও দমলাম না। ভাবলাম হয়তো আমাকে শুধুই ভয় দেখাচ্ছে। আমাকে মানাতে না পারে এরপর সবচেয়ে অপ্রত্যাশিত কাজটা করলো তোর মা। চাকুর এক পোষ দিল নিজের বাহুতে। রক্তকরণ হচ্ছিল খুব, বোঝাই যাচ্ছিল শুধু আমাকে ভয় দেখানোটাই উদ্দেশ্য ছিল না তার। বাধ্য হয়ে আমি আমার চাচাকে ফেরত পাঠালাম। আমার আর মাকে দেখতে যাওয়া হলো না। তার বদলে তোর মাকে নিয়ে হাসপাতালে দৌড়াতে হলো। ওই অবস্থায় বেড়াতে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমার মায়ের অসুস্থতার টেনশনে যখন আমি শেষ হয়ে যাচ্ছিলাম, তোর মা তখন অনবরত আমাকে খোঁড়া দিচ্ছিল। আমার মায়ের জন্য তার বেড়াতে যাওয়া হয়নি। ট্রিটমেন্টের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম তোর মাকে নিয়ে। তার একদিন পর আমার চাচা আবার এলেন। এবার তিনি এলেন তোর দাদির মৃত্যু সংবাদ নিয়ে। শুধু তোর মায়ের জন্য তোর দাদি আমাকে শেষ দেখা দেখতে পেলেন না। তোর মা কান্নায় ভেঙে পড়লেন মৃত্যু সংবাদ শুনে। সেদিনই গ্রামের বাড়ি রওনা হলাম সবাই। যে কদিন গ্রামের বাড়িতে ছিলাম তোর মা বাড়ির আদর্শ বউয়ের ভূমিকায় অভিনয় করে গেল। আমি শুধু অবাক হয়ে দেখলাম। সবাই বলা বলি করছিল, আহা এত ভালো ছেলের বউ শাশুড়ির জন্য এভাবে কাঁদছে। একমাত্র আমিই বুঝলাম যে সব পুরোটাই কপাটতা। গ্রাম থেকে ফিরে টানা 3 মাস তোর মায়ের সাথে কথা বলিনি আমি। তাতেও তোর মায়ের কোনো ভাবান্তর হয়নি। নিজের মতো করে ও দিনগুলো কাটিয়েছে হাসি খুশি ভাবে। এমনকি নিজের করা এই অন্যায়টার জন্য একবার অনুতপ্ত হয়ে আমার সামনে এসে দাঁড়ানি পর্যন্ত। যেহেতু আমার বৈধ স্ত্রী, তাই তো ওকে আমি ভালোবাসি। ওর কষ্টে আমিও কষ্ট পাই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে পরস্পর সম্মান আর শ্রদ্ধাবোধ থাকে তোর মায়ের প্রতি, সেটা আমার অনেক আগেই ফুরিয়ে গিয়েছিল। তোদের মনে মাকে নিয়ে কোনো নেতিবাচক ধারণা যাতে তৈরি না হয় সেজন্য আমি এসব চেপে গিয়েছিলাম। তাই বলছি, আমি চিনি তোর মাকে, আর চিনি বলে আমার ভয় হয়। আমি জানি পুরো ব্যাপারটা জানতে পারলে ও কিছুতেই তরুকে তোর সাথে যেতে দেবে না, যেভাবে হোক আটকাবে। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না। এই কদিনের জন্য তরুকে কোনো মেসে তুলে দেয়, এটাই ভালো হবে। নির্ঝর স্তব্ধ হয়ে শুনছিল বাবার কথাগুলো। মায়ের একটা রূপ হজম হতে না হতেই আরেকটা উন্মোচিত হচ্ছে চোখের সামনে। নির্ঝরের নিজেরও কিছুটা দুশ্চিন্তা হতে লাগলো। এবার বাবার সাথে একমত হলো। পরের দিন সকালেই তরুকে নিয়ে বের হলেন আসগর খান। লাভলি বেগম তো প্রথমে বিশ্বাসই করতে পারলেন না যে সত্যি তরু বিদায় হয়েছে। এবার সামনের পথ পরিষ্কার। তানির বিয়ের পরেই নির্ঝরের বিয়েটা করিয়ে দিতে হবে। তরু চোখের সামনে থাকলে যদি নির্ঝর আবার তরুর প্রতি ঝোঁকে, তাহলে তো সব ভেস্তে যাবে। সেজন্যই তরুকে বাড়ি থেকে বের করে দিয়ে অগ্রিম সাবধানতা অবলম্বন করতে হলো। যাদের মাথায় অনেক বুদ্ধি থাকে তারাও মাঝে মাঝে ভুল করে ফেলে। লাভলি বেগমও সবচেয়ে বড় ভুলটা করলেন তরুকে বাসা থেকে বের করে দিয়ে। তানির বিয়েটা হলো সাদামাটা ভাবে। বোনের বিয়ের বেশিরভাগ দায়িত্ব হাসি মুখে পালন করলেও নির্ঝরের মন পড়ে রইল তরুর কাছে। যতবারই তরুর বিদায়ের সময়ের সেই কান্না ভেজা মুখটা মনে পড়ছিল, মায়ের প্রতি বিদ্বেষটা ততই বেড়ে যাচ্ছিল। ব্যস্ততার মধ্যে মেসেজ টোন বাজলো। নির্ঝর মোবাইল বের করে দেখলো তরুর মেসেজ। তানির একটা ফটো তুলে পাঠাও তো, দেখি ওকে বউ সেজে কেমন লাগছে। নির্ঝরের মন খারাপ হলো প্রচন্ড। আজ এত ভালো একটা দিন, সবাই কত আনন্দ করছে, অথচ তরু এখানে নেই। নিশ্চয়ই একা একা মন খারাপ করে আছে এখন। তানির একটা ছবি তুলে তরুকে পাঠিয়ে দিল। সাথে সাথেই ফিরতি মেসেজ এলো আবার, মাশাল্লাহ। বিদায়ের সময় তানি বাবা আর ভাইকে জড়িয়ে ধরে কাঁদলো অনেকক্ষণ। তানির সামনে শক্ত থাকলেও তানিকে বিদায় দিয়ে বাসার মধ্যে ঢোকার পর আসগর খান আর নির্ঝর দুজনেই মুষ্টে পড়ল। লাভলি বেগম হাত ছেড়ে বাঁচলেন। শ্যামলা মেয়েটিকে কিভাবে বিয়ে দেবেন এটা নিয়ে তার চিন্তার অন্ত ছিল না। শেষ পর্যন্ত বিয়েটা হলো। তবে সবকিছু ঠিকঠাকই হচ্ছে এখন পর্যন্ত। এবার শুধু নির্ঝরকে বিয়ের জন্য রাজি করাতে পারলেই হয়। রাতে খুব সুন্দর একটা ঘুম হলো লাভলি বেগমের। পরের দিন সকালে উঠে আগে ঘটকের কাছে ফোন করলেন তিনি, কিছুদিন আগে দেখে আসা পাত্রীর ব্যাপারে খোঁজ খবর নিতে। ঘটকের মুখে সব শুনে তার মাথায় হাত। সে মেয়ে আরো 2 দিন আগে প্রেমিকের সাথে পালিয়েছে। লাভলি বেগম কপাল চাপড়ালেন। নির্ঝরের ফ্লাইটের বাকি আছে 4 দিন। এত জলদি অন্য পার্টি কই পাবেন? এত প্ল্যান করেও শেষ পর্যন্ত নির্ঝরের বিয়েটা না করাতে পারার দুঃখে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে ইচ্ছে হলো তার। তবুও তরুকে যে নির্ঝরে থেকে দূরে সরাতে পেরেছেন এই সান্ত্বনাটুকু নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করলেন লাভলি বেগম। দেখতে দেখতে নির্ঝরের যাওয়ার দিনটিও এসে গেল। লাভলি বেগম ছেলেকে বুকে জড়িয়ে কেঁদে কেটে একাকার করলেন। নির্ঝর মাকে আগলে ধরে বললেন,
নিজের খেয়াল রেখো আম্মু, সাবধানে চলাফেরা করো, আর আমার জন্য দোয়া করো। পাগল ছেলে, মা তোর জন্য সব সময় দোয়া করে। নির্ঝরকে এগিয়ে দিতে আসগর খান, নিহাদ আর তানি গেল। প্লেন যখন টেক অফ করতে শুরু করলো তখন তরু কিছুটা চিন্তামুক্ত হলো। এয়ারপোর্টে ঢোকার পরে ওর মনে হয়েছিল এই বুঝি মামি এসে পড়বে আর ওর আর নির্ঝরের সাথে যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। ওখানে পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে সবার প্রথমে আসগর খানের কাছে ভিডিও কল করলো নির্ঝর। তানিও বাপের বাড়িতেই ছিল, সেও ভাইয়ের সাথে কথা বলার জন্য বাবার কাছে ফোন চাইলো, কিন্তু তার আগে সামনে থেকে ছো মেরে ফোন নিয়ে নিলেন লাভলি বেগম। ঠিকঠাক ভাবে পৌঁছেছিস তো বাবা? হ্যাঁ মা, আমরা ঠিকভাবে এসেছি আলহামদুলিল্লাহ। আমরা মানে? ভুরু কুচকে প্রশ্ন করলেন লাভলি বেগম। নির্ঝর হেসে তরুর দিকে ক্যামেরা ধরে বলল, আমরা মানে আমি আর তরু। লাভলি বেগম বিস্ময়ে বোবা হয়ে গেলেন খানিক সময়ের জন্য, তারপরে ক্রোধে ফেটে পড়লেন। নির্ঝর, তুই তরুকে নিয়ে গেছিস? এটা কিভাবে করতে পারিস তুই? খবরদার বলছি আমি, ওকে এক্ষুনি দেশে পাঠিয়ে দে। আমি বেঁচে থাকতে তরুর সাথে কখনো বিয়ে হতে দেব না তোর। শান্ত হও মা, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। তুমি যেটা চাইছো সেটা হওয়ার না, কারণ তরুকে আরো অনেক আগেই বিয়ে করে ফেলেছি আমি। তোমার জন্য অবশ্যই তাড়াহুড়ো করতে হলো। লাভলি বেগমের মধ্যে শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না, বরং দ্বিগুণ রাগ নিয়ে আবার চেঁচিয়ে উঠলেন তিনি। তুই এসব কি বলছস? আমার জন্য মানে? তোমার মনে নাই সেই যে তোমাকে নিয়ে রংপুর যাওয়ার পর তোমার অ্যাক্সিডেন্ট হলো, তারপর তোমাকে রেখে ফেরার পথে তুমি বললে যেন তরুর রুমে আমি কোনোভাবে না যাই? আমি তোমার ছুঁয়ে কথা দিয়েছিলাম, আমি তো তোমার সেই কথা রেখেছি। তরুর রুমে যাতে আমার আর বেশি যেতে না হয়, তাই তরুকে আমার রুমে নেওয়ার জন্য রংপুর থেকে ফিরে পরের দিনে বিয়েটা করে ফেলেছিলাম। লাভলি বেগম ছেলের কথা শুনে হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারলেন না। তার মানে এজন্যই নির্ঝর বিয়ে করতে রাজি হচ্ছিল না। নেহাত নির্ঝর ফোনের ওপাশে আছে, নইলে এখন ঘরের মধ্যে তাণ্ডব করে ফেলতেন তিনি। ছেলে মেয়ে দুইটাই বাপের মতোই হয়েছে, উপরে উপরে আলাভুলা মনে হলেও শয়তানের হাড্ডি এক একটা। খট করে লাইন কেটে দিলেন লাভলি বেগম। তানি বলল, মেয়েকে থাপ্পড় দেওয়ার জন্য হাত নিষ্পিস করলেও নিজেকে অনেক কষ্টে নিজেকে দমিয়ে রাখলেন লাভলি বেগম। অধিকারটা আগের চেয়ে অনেক ফিকে হয়েছে। বিবাহিত মেয়ের গায়ে যাইলেই যখন তখন হাত তোলা যায় না। আসগর খান আর তানি মিটিমিটি হাসলো তার এই করুণ দশা দেখে। তরু দাঁড়িয়ে আছে স্বচ্ছ টলটলে জল ভর্তি একটা জলাশয়ের পাশে। ওর পরনে সাদা শাড়ি, হাতে একগুচ্ছ গোলাপ, গোলাপের রঙও সাদা। চারদিকে পাখির কুজন শোনা যাচ্ছে। চরু চোখ বন্ধ করে শুনছে সেই সুমধুর শব্দ। কারো হাতের স্পর্শে চোখ খুলে তাকালো তরু। নির্ঝর দাঁড়িয়ে আছে ওর মুখোমুখি। তরু নিজের হাতের ফুলগুলো নির্ঝরের দিকে এগিয়ে দিতে গিয়ে চমকে গেল। সাদা ফুলগুলো সব পচে কালো হয়ে গেছে। হঠাৎ কান্না পেয়ে গেল তরুর। নির্ঝর আদুরের স্বরে প্রশ্ন করলো, কাঁদছো কেন তরু? তরু কেঁদে কেঁদে বলল, তোমাকে দেবে বলে যত্ন করে রেখে দিয়েছিলাম ফুলগুলো, অথচ দেখো সবগুলো ফুল নষ্ট হয়ে গেল। আমার তরু, কেঁদো না প্লিজ। তুমি চোখটা বন্ধ করো একটু, দেখবে সব ঠিক হয়ে যাবে। তরু আবার চোখ বন্ধ করে ফেললো। কতকাল গেল কে জানে। নির্ঝর আবার বলল, এবার চোখ খুলে তাকাও তরু। তরু চোখ খুলে তাকিয়ে দেখলো ফুলগুলো আবার আগের মতো সতেজ আর সুন্দর হয়ে গেছে। ঠিক তখনই ভায়োলিন বেজে উঠলো কোথাও। চোখের সামনে হাস্যোজ্জ্বল নির্ঝর আস্তে আস্তে বিলীন হতে শুরু করলো। একসময় তরু বুঝতে পারলো ওটা আসলে ভায়োলিনের শব্দ নয়, মোবাইলের অ্যালার্ম টোন। আর এতক্ষণ যেটাকে বাস্তব বলে মনে হচ্ছিল সেটা শুধুই একটা স্বপ্ন ছিল। ঘুম ভেঙে উঠে বসলো তরু। পাশে তাকিয়ে দেখলো নির্ঝর নেই। তরু পাশের রুমে গিয়ে উকি দিল। নির্ঝর ল্যাপটপ নিয়ে বসে আছে। তরু জিজ্ঞাসা করলো, সে কি, তুমি উঠলে কখন ঘুম থেকে? আরো অনেক আগে। নামাজ পড়েছো? অজু করে আসো, একসাথে নামাজ পড়বো। নামাজ আদায় করে নির্ঝর তরুর কপালে চুমু দিল, বলল, তরু, তোমার জন্য আজ একটা সারপ্রাইজ আছে। তরু প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। কি সারপ্রাইজ? আগে তোমার ফেসবুক আইডিটা অ্যাক্টিভ করো, তাহলেই বুঝতে পারবে। এসব কি বলছো? তুমি তো জানো ওই ইনসিডেন্টের পর আমি সব সোশ্যাল সাইটে যাওয়া বন্ধ করে দিয়েছি। আবার অ্যাক্টিভ করলে তো সবার নোংরা কথা শুনতে হবে। তবুও তুমি আমাকে ভরসা করো তো তরু। তোমার কোনো সন্দেহ আছে? না, নেই, তাই বলছি আইডিটা অ্যাক্টিভ করো। তরু ভয়ে ভয়ে সোশ্যাল সাইটে ঢুকলো। এই বুঝি ওকে অ্যাক্টিভ দেখে লিস্টের কেউ নোংরা কতগুলো 20 বাক্য ছুড়ে দিল ওর দিকে। কিন্তু সত্যি খুব বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল ওর জন্য।
আশার ফেসবুক পোস্টটা দেখে হতভম্ব হয়ে গেল তরু। পোস্টটা পড়তে পড়তে তরুর বিস্ময় বাড়তেই থাকলো। আশায় নিজেই কনফেস করেছে যে তরুর সাথে হয়ে যাওয়া সেই ইনসিডেন্টে তরুর কোনো দোষ ছিল না, ও তরুর প্রতি ঈর্ষান্বিত হয়ে এই কাজটা করেছে। এমনকি এটাও লিখেছে যে ওই ছবিটা আসলে তরুর ছিলই না, ফটোশপ করে ওটা তৈরি করা হয়েছে। নিজের এই কাজের জন্য তরুর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী সে। তরু অবাক হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? আমি তেমন কিছুই করিনি তরু, শুধু দেশ থেকে ফেরার আগে আসার জন্য একটা ফাঁদ পেতে রেখে এসেছিলাম। আশা নিজেই সেই ফাঁদে পা দিয়েছে। বড়লোক ছেলে পটিয়ে বিয়ে করার লোভে নিজের বেশ কিছু আপত্তিকর ছবি দিয়েছিল। সেই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করতে সব বলে দিল। কিন্তু আশা এখন যখন বলেছে সেটাও তো মিথ্যে। সেদিনের ওই ছবিটা তো সত্যিই আমার ছিল। হ্যাঁ ছিল, সেটা তুমি জানো, আমি জানি, কিন্তু আর তো কেউ জানে না। কোনো দোষ না করে আজীবন তোমাকে কুণ্ঠিত হয়ে থাকতে হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না তরু। আমি চাই আমার তরু যেন সবার সামনে স্বাভাবিকভাবে চলতে পারে। সেজন্য নিলাম না হয় একটু মিথ্যার আশ্রয়। ওকে অনলাইনে পেয়ে তোমাদের মেসেজের পর মেসেজ আসতে শুরু করেছে ইনবক্সে। ওদিকে আশাকে গালিগালাজ করে পোস্ট করছে সবাই। তরু ফোনটা পাশে রেখে নির্ঝরকে আচমকা গিয়ে জড়িয়ে ধরল। নির্ঝর টের পেল ওর বুকের কাছে টি শার্ট ভিজে উঠছে। তরুকে আর একটু গভীরভাবে আগলে নিল। কাঁদছো কেন তরু? আজ তো আমাদের আনন্দের দিন। তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে তরু। কি সেটা? আমরা আগামী মাসে বাংলাদেশ যাচ্ছি। কিন্তু তুমি তো সব সময় চাইতে দেশের বাইরে সেটেল হতে। একসময় চাইতাম, কিন্তু পরিবার ছেড়ে বিদেশে এসে একা থেকে আমার সেই স্বাদ মিটে গেছে। ভেবেছিলাম নিজের ফাইন্যান্সিয়াল দিকটা শক্তপোক্ত করে পার্মানেন্টলি দেশে ফিরে তোমাকে বিয়ে করব। কিন্তু তোমার ওই ইনসিডেন্টটার পরে আমি বুঝতে পেরেছিলাম যে দেশে থাকলে তুমি কখনোই একটা সুস্থ স্বাভাবিক জীবন পাবে না। তাই তোমাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছিলাম। কিন্তু দেশ থেকে আসার আগে আমার একটা ফ্রেন্ডকে প্ল্যান করে আসার পেছনে লাগিয়ে দিয়ে এসেছিলাম। আমি নিশ্চিত ছিলাম যে ও ঠিক এই ফাঁদে পা দেবে। হলো তাই। আশাকে শাস্তি দেওয়ার আর্জি আমি আল্লাহর কাছে জানিয়েছি। আমি শুধু চেয়েছিলাম তোমার উপর থেকে মিথ্যা দোষের বোঝাটা নামাতে, এবং আমি সেটা পেরেছি। ফাইনালে একটা বছর পর আমি তোমাকে নিয়ে দেশে ফিরতে পারবো এখন। তাছাড়া আমি জানি আমার তরু দেশ ছেড়ে এত দূরে এসে ভালো নেই একদমই। তরু চমকে উঠল। না বলতেও নির্ঝর ওর মনের কথাগুলো ঠিক বুঝে যায়। সত্যি দেশ ছেড়ে আসার ইচ্ছে একদমই ছিল না তরুর। বাবা মা সাথে নেই, কিন্তু তাদের সমাধিটুকু তো সেই দেশেই রয়ে গেছে। দেশে মামার সেই স্নেহমাখা কথা, তানের খুনসুটি সব ফেলেই বিদেশ বিভুঁইয়ে একা থাকতে মন সায় দিত না। এটা ঠিক যে তরুর ভালো থাকার জন্য নির্ঝরের ভালোবাসার থেকে বেশি কিছু দরকার ছিল না কখনো, কিন্তু তবুও কোথাও যেন একটা শূন্যতা থেকেই যেত। তরু ভেবেছিল আশার নামটা জীবনে আর কখনো মনে করবে না। আশার প্রাপ্য শাস্তি আল্লাহকে দেবেন। কিন্তু হঠাৎ একদিন সোশ্যাল সাইটে একজন স্ট্যাটাস দেখে চমকে গেল। রীতিমতো হাত পা কাঁপছিল। আশা সুইসাইড করেছে। আরও ঘাটাঘাটি করে একটা ভিডিও লিঙ্কও পেয়ে গেল তরু। কয়েক সেকেন্ড সেটা দেখে আর রুচি হলো না তরুর। একজন মৃত মানুষের এমন নোংরা ভিডিও সহ্য করার মতো নয়। তরু মোবাইল নিয়ে দৌড়ে নির্ঝরের কাছে গেল। নির্ঝর, তুমি যে বলেছিলে যে আশাকে ব্ল্যাকমেল করার জন্য করা সেই সব ফটো সব ডিলিট করে দেওয়া হয়েছে, তাহলে আজ এই ভিডিওটা ভাইরাল হলো কি করে? এমন নয় তো তুমি যাকে এই কাজটা করতে দিয়েছিলে সেই কাজটা করেছে? আশা সুইসাইড করেছে নির্ঝর? এটা কি হলো? আমি তো কখনো এমনটা চাইনি। নির্ঝর তরুকে ধরে খাটের পাশে বসালো। রিল্যাক্স তরু, তুমি কাঁপছো ভীষণ, একটু শান্ত হও। আমি তোমাকে এক্সপ্লেইন করছি। আমার যে বন্ধুটি আশার সাথে কথা বলতো সে আর কেউ নয়, সে নিহাদ। আর আশার সাথে মেসেজিং করতো তানি। নিহাদ কথার ফাঁদে ফেলে শুধুই আশার কয়েকটি ছবি নিয়েছিল, কোনো ভিডিও নয়। কিন্তু সেই নোংরা ছবিগুলো আমি বা নিহাদ কেউ দেখিনি অবধি। ছবিগুলো দিয়ে মেসেজে ব্ল্যাকমেইল করার কাজটা তানিই করেছিল। তোমার কি মনে হয় ওরা কেউ এসব ভাইরাল করবে? আমার মনে হচ্ছে অন্য কারোর সাথে আশার অনৈতিক সম্পর্ক ছিল, সেই হয়তো কাজটা করেছে। তরু আশার ব্যাপারটা জানার জন্য ওর এক কাজিনকে নক করলো। শেষে দেখা গেল নির্ঝরের কথাই ঠিক। লোভী আশা দামি দামি গিফটের আশাতে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল ওখানকার এমপি ছেলের সাথে। সেই লোভী শেষ পর্যন্ত ওকে মৃত্যুর দিকে টেনে নিয়ে গেল। আশার প্রতি ঘৃণা থাকলে ওর এমন করুণ পরিণতি কখনো চায়নি তরু। আফসোস হলো আশার জন্য। এজন্যই বোধহয় বলে, পরের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে একদিন নিজেরই পড়তে হয়। অবশেষে সেই দিনটি এলো। দীর্ঘ একটা বছর পর নিজের দেশে পা রেখে আনন্দে তরুর মনটা আনচান করে উঠল। নির্ঝরের একটা হাত তখন ওর হাতের ভাঁজে বন্দি।
তরু হাতের বাঁধন আর একটু শক্ত করলো। তরু জানে এই হাত সবসময় ওকে আগলে রাখবে, এভাবেই ভালোবেসে। তরু মনে মনে বলল, হৃদয়ের গোপন কুঠুরিতে তুমি রয়ে যাবে সখা, আজ অন্য কাল।